আমার মনে হলো যে না, আমি আসলে টিচিংয়েই থাকবো। টিচিং উড বি দ্য বেস্ট। কারণ কোনো মানুষকে ধনী করব এইরকম প্রফেশনে না যাওয়াই ভালো। হ্যাঁ, কিন্তু মানুষের পরিবর্তন আনবো। ম্যাটার আর ম্যানার। ম্যাটার মানে হলো কন্টেন্ট, আর ম্যানার মানে হাউ ইউ ডেলিভার দ্য কন্টেন্ট। দুইবার মরে যাচ্ছিলাম, পার্সোনাল চ্যালেঞ্জ আর অনেক কিছু। আমি দেখলাম যে আমার লিডারশিপটা কি। আমার লিডারশিপ হচ্ছে ফিনিক্স লিডারশিপ। আমার ফিনিক্স তো গ্লোবাল প্লেয়ার হওয়া, অথবা ঠিক উল্টাটা, গ্রামে গঞ্জে যাওয়া, বাট নট ঢাকা শহর। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম ঢাকা পডকাস্টের 49তম পর্ব নিয়ে। আজকে আমাদের সামনে আছেন, আমাদের পাশে আছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশের মানুষকে ট্রেনিং করা যায় শিখিয়েছেন। আমাদেরকে বুঝিয়েছেন যে একজন মানুষ ট্রেনিংয়ের মাধ্যমে তার জীবনকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। সেটা তার ব্যক্তিগত জীবনে, তার প্রফেশনাল লাইফে, এবং সে যদি একজন সোশ্যালি একজন পারফর্ম করতে চায় সেই লেভেলেও। আমরা খুব আনন্দের সাথে বলতে চাই উনি হচ্ছেন কাজী এম আহমেদ। কাজী আহমেদ ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকা পডকাস্টের 49তম পর্বে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি সত্যি খুবই আনন্দিত আজকে আপনাদের মাঝে এসে। আমরাও আনন্দিত। কাজী ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং টুডে। আমরা আসলে আপনাকে অনেক বছর ধরেই চিনি যে আপনি একজন স্বনামধন্য ট্রেনার, এবং আই উড সে যে বাংলাদেশে টপ ট্রেনার। তো এই যে ট্রেনিং জগতে আসা, কারণ আপনার অন্য প্রফেশনাল কেরিয়ার ছিল, সেখান থেকে আপনি একসময় টিচিংও করেছেন। ইয়েস। তো সেখান থেকে আপনি ট্রেনিং জগতে চলে আসলেন এবং এসে এটাকে আই উড সে যে ট্রান্সফর্ম করলেন অনেকের লাইফ। তো এই যে ট্রেনিং জগতে আসা কিংবা এর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসলে শুরু হলো? Yeah, this is the most relevant question. হ্যাঁ, আমি এইভাবে বলবো যে আমি তো যখন আইবিএতে পড়ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, তখন একটা বিজনেস কমিউনিকেশন কোর্সের টিচার হ্যাঁ। একটা সার্ভে করেছিল যে কে কী হতে চায়। ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি লিখেছিলাম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ হতে চাই, মানে এরকম নর্মাল যেভাবে থাকে আশেপাশে যা দেখি। কিন্তু বেশি একটা সময় লাগলো না, 1-2 সেমিস্টারের মধ্যেই আমি হঠাৎ চিন্তা করলাম যে না, আমি ঠিক কাজ করব না। কেন করব না তার একটা মজার ব্যাখ্যা আছে। কাজ করব না বলতে মানে মানে এইভাবে একটা কোম্পানিতে এক্সিকিউটিভ, চমৎকার একটা প্রফেশন, কিন্তু কিন্তু আমি কেন জানি ভাবলাম একটা ছিল খুব আনইউজুয়াল। আমি ছাত্র ইউনিয়ন করতাম খুব অল্প সময়ে, বাট তারপরেও একটু ক্যাপিটালিজমের প্রতি আমার একটা নেগেটিভিটি জন্মে গিয়েছিল, অনাগ্রহ ছিল। রাশিয়া যাব, এদিকে সোভিয়েত কালচারাল সেন্টার, তখন রাশিয়ান কালচারাল সেন্টার, সেখানে যাওয়া আসা, অনেক রকমের আইডিয়াজ আর কি। আচ্ছা, ঠিক আছে। তখন আমার মনে হলো যে না, আমি আসলে টিচিংয়েই থাকবো। টিচিং উড বি দ্য বেস্ট। কারণ কোনো মানুষকে ধনী করব এইরকম প্রফেশনে না যাওয়াই ভালো। হ্যাঁ, আর কিন্তু মানুষের পরিবর্তন আনবো। স্টুডেন্টরাই তো, টিচিং প্রফেশনটা নোবেল প্রফেশন। আরেকটা খুব ফানি কারণ আছে, আমি পরেও বলবো আমার যদি ছোটোকালের গল্পে আসি। কোনো একটা কারণে আমার ইমিডিয়েট ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, আমরা একটু পড়ে যাই। আশেপাশে ফ্যামিলি থাকে না, তার আপন ভাই বোন এর চেয়ে কোনো একটা কারণে। তো সেজন্য একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে বড় হয়েছি। তা আমার বোধহয় নিজের অজান্তেই এটা হয়েছে যে আমি স্যার শুনতে চাই। হ্যাঁ, আমি এমন একটা প্রফেশনে থাকবো, নো ম্যাটার হু দ্যাট পার্সন ইজ, আমাকে স্যার ডাকবে। এক এক সময় এক এক আইডিয়া থাকে না মাথায় মানুষের, যেমন আমরা শিক্ষককে স্যার বলি। কারেক্ট। এই জন্য আমি শিক্ষকই হতে চেয়েছি, তাহলে স্যার বলবে বাই ডেফিনিশন। তো এই তো শুরু হয়ে গেল সেটার ভাবনা, বিদেশে পড়াশোনা, স্কলারশিপে প্রথমে গেলাম জাপান, ওখান থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তারপরে বাংলাদেশে ফিরে আসার আগে আবার নরওয়েতে কোর্স করা। তো এখন আইডিয়াটা এরকম যে আমি পড়াচ্ছি, কিন্তু একজনের চোখে পড়লাম। সে হচ্ছে এখনকার যিনি ভাইস চ্যান্সেলর অফ ব্র্যাক ইউনিভার্সিটি, উনিও ওখানে পড়ান। তো উনি দেখলেন যে আমি অনেক অ্যাক্টিভিটি করি, আবার টিচিংয়ের পাশাপাশি খুব একটু ডাইনামিক মনে হলো হয়তো ওনার চোখে। আমি লেকচারার। তো ঢাকা ইউনিভার্সিটি আইবিএর
জিএমসি গোলাম মোহাম্মদ চৌধুরী স্যার, Right, right. উনি একটা ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এরকম নামে একটা ট্রেনিং ফার্ম দিয়েছিলেন সেই আমলে। ধরেন হতে পারে 96 হতে পারে, 96, 5, 6। আমি ওনাকে পেয়েছিলাম, ও, আমি তাই? যখন এমবিএ করছি তখন উনি ও। ডিরেক্টর ছিলেন। আরে GMC জিএমসি Right, right. আমার অত্যন্ত প্রিয় হ্যাঁ, একজন very স্যার। smart, যাই হোক, very of smart course he ছিলেন, is. হ্যাঁ। ব্রিটেন থেকে পড়াশোনা করা Right. ইত্যাদি। তো উনি ওনার ওখানে বোধহয় কোনো একজন টিচার আসতে পারবে না আগে থেকেই জানতো বা কোনো কারণে আমাকে বললো তুমি একটা সেশন নেবে। IBA তে? একটা না আইবিএতে না, ওটা একটা আইএনজিওর একটা ট্রেনিং হচ্ছে, হয়তো কমিউনিকেশন ট্রেনিং কিনা আমি জানি না, আমি বিজনেস কমিউনিকেশন পড়াতাম, এই জন্যই ওনার ধারণা হয়েছে। সো আমি তো একদিকে ভয় পেয়ে গেলাম, আমার টিচাররা সেটা ক্লাস নেবে, সেশন নেবে, একদিনে 4টা থাকে। আগের যুগে ট্রেনিং কিন্তু অন্যরকম ছিল, এক একজন এক একটা সেশন নিত এবং ইউনিভার্সিটির টিচাররাই নিত বেসিক্যালি, যত ভালো ইউনিভার্সিটি তত মানে নাম। তো সেই সময়ে আমি ভয়ে এমন প্রিপারেশন নিলাম এবং এতটুকু বুঝলাম আমি একটু ন্যাচারালি ইন্টারঅ্যাক্টিভ ছিলাম বলে আমি এখন বুঝতে পারি। তখন আমি চিন্তা করলাম আমি শুধু লেকচার দেব না, আমি একটু অ্যাক্টিভিটি করব, একটু ইন্টারঅ্যাকশন করব, এরকম। তো কানেকশন বিল করবেন, কানেকশন বিল কানেকশন বিল্ড করব। ওই অর্গানাইজেশন সম্পর্কে জেনেও নিলাম, ওটা বোধহয় ছিল IDE, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস বোধহয় নাম হবে। তো আবারও বলি, তখন যেটা হলো সেশনটা খুব ভালোই গেল, আমি খুবই স্ট্রেসড, জীবনের ফার্স্ট ফর্মাল ট্রেনিং। আমার চেয়েও সিনিয়র ওখানে বসে আছেন এমনও ছিলেন। আমি দ্বিতীয় দিনে একজন পরিচিত ওখানে ছিলেন, তার কাছ থেকে জানতে ছিলাম আমার রেটিংটা কেমন হয়েছে, কারণ জানি যে Feedback খুব টা কি? ফিডব্যাক কী হয়েছে। আমি নাম বলবো না কোন প্রফেসররা ওখানে ছিলেন, আমারই টিচাররা ছিলেন, কিন্তু আই ওয়াজ রেটেড দ্য বেস্ট অ্যামং অল ফোর। কংগ্রেচুলেশন। আমি কিন্তু অবাক হওয়ার মতো, আমি কিন্তু বানিয়ে বলছি না, হ্যাঁ। কারণ আমি এখন আমার ভাব দেওয়ার কিছু নাই। Right, right. কিন্তু কেন হয়েছে, যারা আমাদের দর্শকদের জন্য বলবো, আই টুক প্রিপারেশন লাইক এনিথিং। Anything. পারলে 2 দিনের প্রিপারেশন নিয়েছি একটা 90 মিনিটের সেশনের জন্য। কিন্তু প্রফেসররা কি হয়, এত কিছু জানেন ওনারা, আত্মতুষ্টি So ওনারা চলে আসে। না সেটাও না, ওনারা কাস্টমাইজ করে নাই, অনেক নলেজেবল হয়েছে, কিন্তু উনি কিন্তু লেকচারই দেন, ওনারা লেকচারই দিয়েছেন, কিন্তু আমি কিন্তু লেকচার দিই নাই। সো আমি এখন এসে শিখেছি একটা মজার কথা বলে যে ওয়েট নামে একটা জিনিস আছে। হোয়াই এম আই টকিং, WAIT, হোয়াই এম আই টকিং, প্রথম অক্ষরগুলো নিয়ে। হ্যাঁ। আরেকটা বলে ওয়েস্ট, হোয়াই এম আই স্টিল টকিং, মানে হলো লেট দ্য পার্টিসিপেন্টস টক। এবং এখন জানি যে এটা 60% পার্টিসিপেন্টরা কথা বলবে, 40% আর লেস কথা বলবে ফ্যাসিলিটেটর। ইভেন ট্রেনার শব্দটাই আসলে যে একটু রং, should be এরকম facilitator. জায়গায় পৌঁছে গেছে। সো ওই দিনের পরে আমি একটা বিরাট ধাক্কা খেলাম যে আমি তো তাহলে ভালো করতে পারি এই প্রফেশনে। যদিও তার অনেক পরে গিয়ে ছেড়েছি, কিন্তু আমার ট্রেনিং করাটা টিচিংয়ের পাশাপাশি শুরু হলো তখন থেকেই। তো ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আসেন তখন এই ট্রেনিং ইন্ডাস্ট্রিটা রেডি ছিল না, ভেরি চ্যালেঞ্জিং ছিল। তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ফ্যামিলি ম্যান, তো তখন যে এই ডিসিশনটা নিলেন যে আমি একটা প্রফেশনে আছি, ওটা কম্প্রোমাইজ করে আসবো, কিভাবে সেই ডিসিশনটা নিলেন এবং কেন নিলেন? শিওর একটা তো এই কাহিনী যে আমার মনে হয় ট্রেনিংটা আমার ভালোও লাগলো। আমি খুব নতুন মানুষের সাথে মিট করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সো আবার সময় দিতেও আমার খারাপ লাগে না, সেগুলো তো আছেই। কিন্তু আমি একটা জিনিস বলবো, স্বাধীনতার পরে সম্ভবত 1972 সালে প্রথম ট্রেনিং ফার্ম কিন্তু করেন যিনি পরে ডক্টর মোশাররফ হোসেন নামে ইন্তেকাল করেছেন। উনি রোটারির গভর্নর ছিলেন, র্যাপোর বাংলাদেশ নামে। হি ইজ দি ফাদার অফ দ্য ট্রেনিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। উই শুড গিভ রেকগনিশন টু এ পার্সন লাইক হিম। ফার্স্ট টাইম আমি যতটুকু জানি উনি ডক্টর হাফিজ জিয়া সিদ্দিকী, পরে অবশ্যই IBA ডিরেক্টর ছিলেন, তারপরে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, অ্যান্ড ডক্টর আলিমুল্লাহ মিয়ান আরেকজন বিখ্যাত মানুষ, উনিও IBA ছিলেন ডিরেক্টর আর IUBATর ভাইস চ্যান্সেলর। এই 3 জনে মিলে শুরু করেছিলেন র্যাপোর। আমাকে সিদ্দিকী স্যারই বলেছিলেন, কিন্তু ওনারা দুজন টিচিংয়ে এত ব্যস্ত হয়ে গেলেন, থাকলেন না। তখন
ডক্টর মোশাররফ হোসেন, উনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করেছেন। আরেকজন হচ্ছে বৃদ্ধি কনসালটেন্টস এর আছেন, যিনি আকবর হাসান, আমাদের আইবিরই বড় ভাই। সো একদিকে এগুলোর কিন্তু অনেক হিস্ট্রি আছে, তবে আমাকে যে ক্রেডিটটা দেওয়া হয় একটু না বলে পারছি না, যে ট্রেনিংটাকে একটা মডার্ন ফ্লেভার দেওয়া। লক্ষ্য করবেন, আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি জাপানে পড়াশোনা করেছি, আমি নরওয়েতে পড়াশোনা করেছি, আমি এর আগে আইবিএতে পড়াশোনা করেছি, আমি প্রচুর ইন্টারন্যাশনাল ট্রেনারদের মেটেরিয়াল কনজিউম করেছি। তখন অত ইউটিউবও হয়তো ছিল না, অনেক কিছু ছিলই না, কিন্তু আমি অন্তত বই, ভিডিও পেতাম, একটা ডিস্ক সিডি পেতাম। যেমন আমার ফার্স্ট ট্রেনার আমেরিকার ব্রায়ান ট্রেসি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতাম, কি করেন উনি, আমি তাহলে ওইটা করব। প্রথমে কিন্তু মানুষ নকলই করে, তারপরে নিজের সাথে দাঁড়িয়ে মিমিক করে। তো আমার যেটা মনে হলো, প্রায় 7.5 বছর পড়িয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তখন আমি বললাম ট্রেনিং করার সময় দেখলাম এত ভালো লাগে, টিচিংও ভালো লাগে, কিন্তু একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো, ট্রেনিংয়ে আমি শিখতে পারি, আমাকে চ্যালেঞ্জও করা হয়। চ্যালেঞ্জ ভালো অর্থেই বলবো, যে এটা কি ওটা কি প্রশ্ন, আর স্টুডেন্টরা শুধু বসে থাকে, কথা বলে এমনি মুগ্ধ, কিন্তু আমার কিন্তু গ্রোথ আমি টিচিংয়ে একসময় আর দেখলাম না। আরেকটা জিনিস না বললেই নয়, আমি একটু ছোটোকালে বড় হয়েছে গ্রামে যেটাকে বলে ছাড়া গরু মানে হলো কেউ অতটা কন্ট্রোল করে না। হয়তো নিজেই হ্যাঁ দুষ্ট ছিলাম, কিন্তু রিয়েলি নেগেটিভ কিছু করতাম না, খারাপভাবে নেগেটিভ কিছু করতাম না। তো সব কিছু মিলে আমার স্বাধীনতাটা আমাকে পেয়ে বসলো। কারণ একবার ট্রেনিং করতে গেলাম কক্সবাজার, সেই সময় ছিল নর্থ সাউথের গ্র্যাজুয়েশন সেরেমনি। তো আমি কিন্তু চুজ করলাম ট্রেনিংয়ে চলে যাব, ওই লাইনে টিচাররা যে দাঁড়াবো। আসার পরে একটা ইমেল খেলাম, ইমেল কিনা জানি না, হ্যাঁ তখন তো ইমেল আসছেই, মানে চিঠি খেলাম বা ইমেল খেলাম যে ইউ আর অ্যাবসেন্ট অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর অন এ প্রাইভেট মিশন। রেজিস্টাররা সুন্দর করে এরকম চিঠি লেগে আর কি। তাই আমি বুঝে গেলাম দিস ইজ নট মাই প্লেস। কোথায় আসলে আমি আনন্দ পাই এবং টাকাও বেশি পাই, সেখানে জাম্প করব। কিন্তু আমি যদি জাত টিচার ছিলাম না, এতটুকু বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু আমি 2-3 বছর পড়িয়েই পিএইচডি করতে চলে যাওয়ার কথা, সেটাও কিন্তু করলাম না। কিন্তু রাদার ইন্টারঅ্যাকশন, লার্নিং, ডেভেলপমেন্ট, আমি দেখেন তখন আমার আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু আমি যখন বললাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে, না বলে পারছি না, আমি বলে দিলাম আমি এখন হতে যাচ্ছি কি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মাই ওন ফার্ম। আমাকে বলা হলো কোথায় তোমার অফিস? আমি তখন 2 বেডরুমের বাসা ভাড়া নিয়ে থাকি। সেকেন্ড রুমটাকে দেখে বললাম দিস ইজ মাই অফিস। এটা বলো মানুষকে। আমার স্পাউস আমাকে বলেছিল যে আমি মানুষকে কি পরিচয় দেব, তুমি ছিলে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার, আর তুমি এখন কি, এটা কোনো প্রফেশনাল কোনো রেকগনিশনও নাই। আসলেও ছিল না। ফরেন ট্রেনারদেরকে কিন্তু আমি রিপ্লেস করেছে আরও অনেকে, বিশেষ করে আমি বলবো আকবর হাসান ভাই তো তখনও ছিলেন, কিন্তু যে বললাম একটা টুইস্ট ছিল, যেটা বুঝে একটু মডার্নাইজ করে, একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্লেভারটা নিয়ে আসা, হ্যাঁ, এবং সেন্স অফ হিউমার আনা। সিরিয়াস ব্যাপার না যে আমি ট্রেনার, শুনুন ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, এমন না। I'm just as friendly as possible. I'm not your friend, but I can be extremely friendly and equal. মানে সম্মানটা দেওয়া পার্টিসিপেন্টকে, এই জন্যই আমার আশাটা সহজ হলো। কিন্তু ভাই তখন যে ডিসিশনটা আপনি নিলেন, আপনাকে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ মনে হয়নি যে ওই সময়টাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কীভাবে সার্ভাইভ করবেন? কারণ আমরা তো একটা ট্রানজিট পয়েন্টে সবসময় দেখি যে মোটামুটিভাবেও একটা মানে যেই লেভেলে আপনি ছিলেন টিচার হিসেবে, ওই লেভেলেও আসতেও তো আপনার 2 বছর সময় লেগে যাবে। ওই সময়টা আপনি কীভাবে সার্ভাইভ করলেন? আই থিঙ্ক মাই লাস্ট স্যালারি 2001 সালের জুন মাসে ছিল 40,000 টাকা। হ্যাঁ, এটা তখন পেতাম। বর্তমানে করলে তো এটা মিনিমাম 1.5 লাখ টাকা। হ্যাঁ, প্রবলি মোর এরকম হবে। মজার ব্যাপার হচ্ছে আমি যখন জয়েন করি তখন বেতন ছিল 32,000 টাকা। তখন মাল্টি ন্যাশনালে 8,000 বা 10,000-এ জয়েন করতো মানুষ। আই এম টকিং অ্যাবাউট 1993-তে। এবং জয়েন করার 3 মাস পরেই দেখা গেল ওনার নতুন কেউ জয়েন করছে, বলছে 25,000, কিন্তু আমাকে বাই দ্যাট টাইম কিন্তু 32,000। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে।
আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই, আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। দিয়ে দিয়েছে, কারণ ফরেন এডুকেটেড হতে হবে এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল ইত্যাদি। তো এখন আপনার যে প্রশ্ন সেটা ফিরে আসে, ওভার কনফিডেন্স বলতে একটা কথা আছে। আমি টিচিংয়ের পাশাপাশি ট্রেনিং করছি কালে ভদ্রে, আর আমার ধারণা হলো আমি এখন ফাটায় ফেলবো আর কি। কিন্তু ইট ওয়াজন্ট রোজি অ্যাট অল। আমি দেখলাম মানুষ আমাকে চিনে টিচার হিসেবে। তখনও শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, ইউকের আর অন্য দেশের ট্রেনার ছিল। আমি কিন্তু দেখলাম ঠিক ডিমান্ডটা তেমন দেখলাম না। তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করার চিন্তা করলাম, কিন্তু এখনও বললাম না। কিন্তু আপনারা জানেন বোধহয় সেই সময় ভানিক ক্রেডিট কার্ড চালু হয়েছিল, তখন অ্যাভেলেবেল হচ্ছিল। ফার্স্ট ক্রেডিট কার্ড ইন বাংলাদেশ, ইফ আই এম নট রং, ভানিক বণিকের বণিক, ভানিক, হ্যাঁ, 2002-3 সনের কথা বলছেন। হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি ঠিক। নর্থ সাউথ ছাড়াতে এক সালে ছাড়লাম 2001-এ। তো আমি ক্রেডিট কার্ড দিয়ে আমার ছেলে যে এখন কানাডায় পড়ছে, চাকরি করছে খুব ভালো একটা জায়গায়, তো ওর বেতন দিতাম ক্রেডিট কার্ড দিয়ে, এমনও হয়েছে। এক পর্যায়ে পরপর 2 মাস কিন্তু আমি ক্রেডিট কার্ডে বিল দিতে পারিনি। সো এটাই সত্যিকারের স্টোরি। হ্যাঁ, এবং ওর আমাকে একজন অ্যাপ্রোচ করলো যে আপনি তো ডিফল্টার, এখন আপনি ইমিডিয়েটলি টাকা দেন, তা না হলে তো আমাদের যা নিয়ম তাই করব। আমি বললাম আপনাদের নিয়ম কি? বললো যে আমরা তো আসলে আপনাকে কেস করবো আপনার নামে। আমি বললো যে তাই? অবশ্যই খুব মনটা খারাপ হয়ে গেল। এত সম্মানের সাথে পড়িয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আর এখন আমাকে কেস করবে, টাকা দিতে পারি না। একটা বয়সে কিন্তু ওই বয়সে আরও বেশি লজ্জা সরম। এখন অনেক মিস্টেক হইলেও আই ক্যান টেক ইট ইজি, বাট একটা সময় পারা যায় না। তো লং স্টোরি শর্ট, আমি বললাম যে আমিও তো LLBও পাস করেছি, আচ্ছা আমি কোর্টে নিজেকে ডিফেন্ড করব। আরেকজন আমার দূর ছিল মিল্কি নামে, এখন বোধহয় UCB-তে কোনো এক পজিশনে আছে সে। তো উনি আমাকে বলে, আমি জানি আপনি নর্থ সাউথের টিচার ছিলেন, কে কী বলেছে আপনি ভুলে যান, কারণ আপনার মতো সম্মানিত মানুষ নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছেন, এই জন্যই হয়তো আপনার একটু পেমেন্ট করতে দেরি হচ্ছে। আমি বলছি এক্স্যাক্টলি। বলেছে আপনি কী চাচ্ছেন বলেন। আমি বলছি দেখুন, আপনারা 70,000 টাকা আমার কাছ থেকে পান, কম না, অনেক টাকাই, কিন্তু আমি টাকাটা প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে দেবো। আপনার ইন্টারেস্ট আর বাড়াবেন না, এটাকে থামিয়ে রাখুন, তাহলে আমি আছি। আর নাহলে আপনাদের যে নিয়ম কানুনে যে আগান, আমিও কোর্টেই যেতে রাজি। ওনারা বলে কোথাও যেতে হবে না, আপনি এইভাবেই যা বলেছেন সেভাবেই হবে। কারণ এখন আমি বুঝি যে এই টাকাটা যা পাবে এইটাই খুশি ব্যাংক। আগে তো যা ইন্টারেস্ট পেয়েছে অনেক কিছু হয়ে গেছে, টাকাটা যে ফেরত পাচ্ছে এই আর কি। তার মানে তারপরেও আমি কিন্তু নর্থ সাউথে ফিরে গেলাম আবার ফুল টাইম টিচার। এটা অনেকেই জানে না। ছেড়ে দিয়েছিলাম আমার না, ওইটা তো 2001 সালে যদি ছেড়ে দেই তাহলে 2 সাল পরে আবার 1 বছরের জন্য ফিরে যাই। কিন্তু এতে আমার একটা বিরাট লস, আমি কিন্তু গ্র্যাচুইটি পাইনি। বাই দ্যাট টাইম নর্থ সাউথে 5 বছর কাজ করলে গ্র্যাচুইটি পাওয়ার কথা, কিন্তু 7.5 বছর কাজ করেও গ্র্যাচুইটি পাই নাই, কারণ আমি তো গ্যাপে পড়ে গেছি। 6 বছরের মাথায় চলে গেলাম আবার। ইটস ওকে। আচ্ছা ভাইয়া, আপনি তো কি বলে এই যে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে যখন আসলেন 2001 সালে, তখন এখন আমি জানি যে আপনি লিডারশিপ করাচ্ছেন, লিডারশিপ কোর্স করাচ্ছেন, আরও অনেক খুব লুক্রেটিভ, আমরা পরে আসবো, যেমন ফিনিক্স লিডারশিপ নিয়েও আমি জিজ্ঞেস করবো। বাট ওই সময় আপনি কি টপিক্সের উপর মানে ট্রেনিং করাতেন? মোস্ট কমনলি কমিউনিকেশন স্কিলসটা বেশি আসতো, নন ভার্বাল কমিউনিকেশন,
রিটেন কমিউনিকেশন, রিপোর্ট রাইটিং, এটা একটা। আরেকটা খুব কমনলি হতো টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এরকম এখনও আছে, এগুলো হয়। আরেকটা মনে আছে বেসিক ইভেন সেলস ট্রেনিংও। আমার মনে হচ্ছে বিডি জবসের একদম প্রথম দিকের একটা ট্রেনিং, সেলস ট্রেনিং অফার করলো। ফাইম বললো যে কাজী ভাই আসেন আমরা এটা করি, আমার আইবিএর 5 মাস হ্যাঁ 5 মাস। তো আমরা অফার করলাম, অবাক হয়ে গেলাম যে একটা ব্যাচে তো 25 জন 30 জন হলো, 100-র বেশি রেজিস্টার করলো। এটা আমাদের দুজনের জন্য ছিল বিরাট একটা অ্যাচিভমেন্ট, যে এতটা আগ্রহ। এবং এখন যে কে এম আলী স্যারই বলি, এত মজার এক মানুষ, উনিও তো ট্রেনিং উনি করাচ্ছে। তখন কিন্তু ছিলেন ওই, উনি বোধহয় তখন হেড অফ হিউম্যান রিসোর্সেস বা কিছু একটা BD Jobs বিজনেসে, না উনি ছিলেন অটোবিতে। অটোবি থেকে বিগ নাম্বারে ওরাই বোধহয় 2-3টে ব্যাচ নিয়ে নিল, ওইভাবেই নাম্বারটা বেড়ে গিয়েছিল এন্টায়ার। এবং এই যে কি অনিমেষ কুণ্ডু ওনার নাম বোধহয়, যে অটোবির যিনি এখন, হ্যাঁ উনি নিজেও ওখানে অ্যাটেন্ড করলেন। আমি কিন্তু অনেক ইয়াং, এখন আমার একটু লজ্জা লাগে যে আমি কি করেছিলাম, বাট ওনারা তো ভালো রেটিংই দিয়েছিল সেই কনটেক্সে সেই সময়ে। সো এই বেসিক সেলস, ফান্ডামেন্টালস অফ সেলস, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, এগুলোই ছিল। অ্যান্থনি রবিন্সও তো খুবই আর্লি এজে শুরু করেছিল, আই থিঙ্ক মানে 21 বছর বয়সেই উনি ট্রেনিং করানো শুরু করে। কারেক্ট। তো মানে আপনিও ওইটা যদিও আমি কিন্তু শুরু করেছি ফুল টাইম ধরলে 37 বা 38 বছর বয়সে ট্রেনিংটা শুরু করা। আমার ফুল টাইম নেমে যাওয়া অনেক পরে। বাই দ্যাট টাইম তো একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা। তবে GIZ-কে আমি ধন্যবাদ জানাবো, আমার প্রথম ট্রেনিংটা আসলে মানে এইসব ছোট ছোট টপিকের বাইরে যেটা বলা হয়নি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং করেছি এনজিও সেক্টরে। এই অর্থে যে প্রায় 15-20টা জেলায় গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 2-3 দিনের ব্যাপী এন্টারপ্রেনারশিপ ট্রেনিং, যেখানে বিজনেস প্ল্যানটা শেখানো। তাদের লাস্ট হচ্ছে 2টো জিনিস হতো, আমিও আইডিয়াটা দিয়েছিলাম, যে তারা একটা ছোট্ট মেলা করবে, বিজনেস প্ল্যানও করবে, পাশাপাশি কোনো প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস সেল করবে। নাহলে আর কি এন্টারপ্রেনারশিপ ট্রেনিং হলো। এটা আমি নর্থ সাউথে যখন এন্টারপ্রেনারশিপ পড়াতাম তখনও করতাম। কোর্সের 20 মার্ক থাকতো, ইউ নিড টু সেল সামথিং, প্রফিট করো আর লস করো, একটা কিছু করো। এখনও ওই দীপ আমার এক স্টুডেন্ট, সে টরন্টোতে থাকে, সে বলে যে স্যার আমি অনেক টাকা বানাইছিলাম ওখান থেকে, থ্যাংক ইউ, আপনি সেই বয়সে আমি এত টাকা কখনো কামাই করিনি আর কি, এরকম একটা কথা বলে। অসাধারণ। GIZ মানে জার্মান টেকনিক্যাল, হ্যাঁ যে আগে বলতো GTZ। রাইট। ওরা পরবর্তীতে কিন্তু আমাকে হয়তো কথা প্রসঙ্গে অবশ্যই আসবে, আফগানিস্তানে পাঠিয়ে দেয় এই তো 2019 সালে, যে মিনিস্ট্রি অফ মলসা, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স আছে, ওখানকার ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টরদের যে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে আমি কম্পিট করেছিলাম আরও দুজনের সাথে, একজন স্কটিশ আর একজন অস্ট্রেলিয়ান, বোথ ওয়ার হোয়াইট অ্যান্ড আই ওয়াজ ফ্রম বাংলাদেশ, বাট সামহাও দে হায়ার্ড মি। আই স্টিল থিঙ্ক, বিকজ অনেক সময় ওনারা আসে কিন্তু একটা করে চলে যায়, ওনারা বলছিল 6 বার যেতে হবে, আই এম আ মুসলিম, মানে সো এই জন্য বোধ হয় হয়তো আমরা হয়তো না ইকুয়ালি কোয়ালিফাইড ছিলাম, আবার দেখেছে মেবি আই ক্যান ডু বেটার। তবে একটা নেটওয়ার্কিং কিন্তু একটা বড় ব্যাপার। ওইখানে ইন্টারভিউতে একজন এমন ছিল যে ইউনপস অফিস, ইউনাইটেড নেশনস একটা এজেন্সি আছে, ইউনপস নাম, এক আর্জেন্টিনিয়ান, সে বাংলাদেশে আমার সাথে কাজ করেছিল আমি যখন বেশ কিছু ট্রেনিং করি, এবং সেই ট্রেনিংয়ের মধ্যে একটা ছিল ঢাকা আহসানিয়া মিশনের জন্য। ওনাদের একটা কনসার্ন ছিল ঢাকা আহসানিয়া মিশনে যারা আপনার ম্যানেজমেন্ট টিমে আছে, যেমন এক্সিকিউটিভ ডাইরেক্টর দিস, ডাইরেক্টর দ্যাট, তারা আসে সকালে চলে যায়। তা আমাকে দেখলো আমি এমন কিছু করেছি, দে স্টেইড, হাফ ডে ছিল প্রোগ্রাম, লাঞ্চ পর্যন্ত, এন্টায়ার প্রোগ্রাম তারা ছিল। তখন আমাকে সেই সময় বলতেছিল ইন্টারভিউর সময় আফগানিস্তানে, বলছে যে
হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, যে এসব সিনিয়র লোকজন কিন্তু ট্রেনিংয়ে প্রথম সেশন থেকে চলে যায়, কিছু বলা যায় না, হাউ উইল ইউ কিপ দ্যাম। তো আমি আর কিছু এখানে তো বলার সুযোগ নেই, আমি ওখানে উত্তর দিয়েছিলাম যে কিছু strategy. হাউ আই কিপ ইট, অ্যান্ড দ্যাটস হাউ থিংস হ্যাপেন। You select, been কিছু selected, yeah. টিম ওয়ার্ক রাখতে হয়, আর বলতে হয় যে একটা টিম জয়ী হবে, তারা এটা পাবে, এবং আমরা উই লার্ন ফ্রম ইচ আদার। এখানে যারা সিনিয়ররা আছেন তাদের কাছ থেকে শিখবো, এমন বেশ 3-4টা কথা দিয়ে তাদেরকে আটকে ফেলা সম্ভব হয়েছিল। করতে হয়। অনেকেই ট্রেনিংয়ে আসতে চাচ্ছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আমরা যারা দেখি, যেমন আপনার কথাই যদি বলি কাজী ভাই, আপনি বিভিন্নভাবে সার্টিফাইড, আপনি বিভিন্নভাবে ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তো আপনি যখন ট্রেনিং করাচ্ছেন, আবার আপনি হচ্ছেন পায়োনিয়ার, আমাদের দেশের ট্রেনিংয়ের একটা বিশাল রেগুলেশন আপনার মাধ্যমে এসেছে। কিন্তু যারা নতুন শুরু করতে চাচ্ছে, ধরে নিচ্ছে যে সেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা নর্মাল কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে, সে ট্রেনিং করাতে চায়, তো সেই ক্ষেত্রে কি সে কীভাবে ট্রেনিং শুরু করতে পারে বা ট্রেনিং কন্ডাক্ট করতে পারে বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি মনে করি যে ফার্স্ট হচ্ছে ইচ্ছাটাই সবচেয়ে বড়। আমি নিজে অনেক সার্টিফিকেশন করেছি, কিন্তু তার মানেই যে সার্টিফিকেশন করতে হবে তা নয়, আমি বলবো। কিন্তু আবার ক্রেডিবিলিটি আসবে কোত্থেকে? এক্সপিরিয়েন্স থেকে ক্রেডিবিলিটি অনেক সময় লেগে যেতে পারে কারো। অথচ সার্টিফাইড হলে আবার মানুষ কিন্তু সার্টিফিকেশন আছে বলে তাকে সুযোগ দিবে, Accept করবে, এটাই হ্যাঁ। বাস্তবতা। অ্যাবসলিউটলি। তো এই জন্য আমি বলবো তারা ইচ্ছার পরেই যেন ইনভেস্ট করে, মানে দুইটা আয় যেন থাকে, ইন্টারেস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো তাহলে থার্ড আইটাও হবে, তারা ইম্প্যাক্ট করতে পারবে। যেমন ধরুন, সোজা কথা বলি, এই মুহূর্তে একটু বায়াসভাবেই বলবো, ওয়ার্ল্ডের একটা বেস্ট ট্রেনিং অফ ট্রেনার্স হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের টিওটি, একমাত্র বাংলাদেশে আই এম অথরাইজ টু ডু ইট। এবং সেজন্য অনেকেই করছে এবং করে, আমি বলবো একজন ইফতি, যিনি হয়তো মানে আপনারা খুব ভালো করে জানেন, ইউসুফ ইফতি অত্যন্ত ভাই, ইউসুফ উনি ইফতি, এসেছেন আমাদের ও podcast-এ। আপনাদের পডকাস্টে এসে সেদিন বলতে গিয়েছিলাম, উনি তো আমাকে অনেক ক্রেডিট দেন, আলহামদুলিল্লাহ, যে হি ইজ সো কাইন্ড। অনেক মানুষ আছে কিন্তু গ্রেটফুল কম হয়, আমি আর কিছু বললাম না, হ্যাঁ, কিন্তু হি ইজ সো, কি বলবো, হি ইজ সাচ এ গ্রেট জেন্টলম্যান অ্যান্ড এ ওয়ান্ডারফুল এক্সেলেন্ট টপ নচ ট্রেনার ইন দ্য কান্ট্রি টুডে, না? তো আমি বলবো, উনি যে শুধু টিউটিটা করেননি, এর পরের ধাপও আছে আমাদের এখানে, যে আইএফসি এলপিআই সার্টিফাইড ট্রেনার। আইএফসি তো ইউএস বেসড, এলপিআই ইউকে বেসড, একটা নাম্বার ওয়ান সার্টিফিকেশন ইন্ডাস্ট্রি অথরিটি এই ইন্ডাস্ট্রিতে। তার মানে সে কিন্তু খুব ম্যাথোডিক্যালি নেমেছে সব কিছু করে। তো আমি বলবো যে এই দিকে একটু নজর দেওয়া। অবশ্যই টাকা ইনভেস্ট করতে না পারলে আগে তাহলে ট্রেনিং করে যেমনি হোক করতে হবে। তারপর কোচ হতে চাইলে কোচের দিকে আইসিএফের ইনভেস্টমেন্ট আছে, আমার মনে হয় এটা খুবই খুবই দরকার। কিন্তু সব কিছু ছাপিয়ে অনেকে সার্টিফিকেশন করে, টিউটি করে, কিন্তু প্র্যাকটিসে রাখে না। এটার জন্য কিন্তু আমি একটু বলবো যে জি ভাইয়া। সার্টিফিকেশনের চেয়েও ইম্পর্টেন্ট ভলান্টারিলি কাজ করা, কোথাও গিয়ে বলা, কাজ করা, অফার করা। তা না করলে, আমি এই মুহূর্তেও একটা ছোট এনজিওর জন্য ভলান্টারিজম করতে রাজি হই, যেই মাসে আমি দেখি যে আমার একটু সময় আছে। ভলান্টারিজম একদিকে মনে অসম্ভব ভালো একটা ফিলিং দেয়, আরেকদিকে আমি কিন্তু প্র্যাকটিসে থাকি, হ্যাঁ, চর্চায় থাকা হয়। অসাধারণ। ভাই ইনিশিয়ালি বলে তাহলে কি এরকমভাবে কেউ করতে পারে, যখন শুরু করলো আপনার মতো যারা ট্রেনার আছেন বা কোনো একজন সাকসেসফুল ট্রেনারের সাথে সে কো ফ্যাসিলিটি হিসেবে কাজ করলো, তাহলে অনেক কিছু লার্ন করতে পারবে? এটা তো একটা বড় ওয়ে, আপনি ভালো বললেন, আমি হয়তো বলিনি, কিন্তু যেমন কো ফ্যাসিলিটেট হওয়ার কয়েকটা চ্যালেঞ্জ আছে, জন্য বলিনি। আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে কাজটা, আমি অনেকবার শুনেছি, এই যে বিকাশের সাথে কাজ করছি, এই মুহূর্তে কাজ করতে গেলাম, এত চমৎকার একটা লিডার ইন ইটস ফিল্ড, লিডার ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, এই এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে। ওনারা একটা কথা বললেন, ওনারা একজন ট্রেনারকে হায়ার করেছিলেন, সেই ট্রেনার আরেকজন জুনিয়র কলিগকে নিয়ে এসছে, তারপর বললো যে হ্যাঁ আমি আছি, ও সেশন নেবে। তো কিন্তু ওটা কিন্তু ওনাকে অনেক বড় কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, কিন্তু একটা সেশনের পরে কিন্তু আর কন্টিনিউ করে নেই। অনেকে কিন্তু ভুল করে, আমি এটা বলবো। আবার উল্টাটাও আছে, আমরা এক্সপেরিমেন্টও করি না, সেটাও ঠিক না।
ঠিক যেমন গত লাস্ট ট্রেনিংয়ে আমি গেলাম ইউসিবিতে, আমার পার্টনার আরিফুজ্জামান, জি, ওয়ান অফ দ্য টপ ইআই ট্রেনার্স, অ্যাবসলিউটলি। উনি আমাকে এত সুন্দর করে উনি ট্রেনিং করলেন। ফ্র্যাঙ্কলি বলবো, আমি তো ভেটেরান, ভালো করবে, আমি নিজেরটা আর বললাম না, কিন্তু উনি এত ভালো করলেন, আমি লিঙ্কডইনে এবং ফেসবুকে পোস্ট দিলাম, হি ওয়াজ দ্য শো স্টপার ইন দ্যাট ট্রেনিং। উনি যেইভাবে কাজ করেছেন, নতুন একটা মুড মিটারের কনসেপ্ট এনে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইউজ করে কিভাবে বেস্ট কাস্টমার সার্ভিস দেওয়া যায়, এটা টিউটিতে উনি আমাকে যে সাপোর্ট দিয়েছেন, আমি বলবো আপনার এক্সাম্পলটাই বেস্ট হলো। কো ট্রেনার হিসেবে করে ওনারও কনফিডেন্স আরও বাড়লো। আমার মনে হয় ইউসিবি আবারও তাকে ডাকতে পারে। মানে আমি এইভাবেই বলবো কথাটা, কো ট্রেনার হওয়াটাই দরকার। এই ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে। অসাধারণ। Correct. কাজী ভাই, আপনি কিন্তু কাজী কনসালটেন্ট যে একটা জি। কি বলে খুলেছেন অর্গানাইজেশন, Consultants. কনসালটেন্টস, রাইট? তো এইটার সম্বন্ধে যদি একটু বলেন, এখানে কি ইয়াং ট্রেনারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, কিংবা আপনি কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করছেন, একটু সুন্দর যদি বলেন। বলছেন, সুন্দর বলেছেন। আমি বলবো 2001 সাল থেকে তো আমি যখন শুরু করি, তখন এই নাম ওই নাম ছিল। 2-3 বছরের মধ্যে আমি 2005 সাল থেকে আমি শুরু করলাম ফিউচার লিডার্স নামটা। তখন আমি একটু ইয়াং পিপল, আমিও বয়স কম, আমি ওপর দিকে তাকাইনি। হ্যাঁ, তো এক সময় দেখলাম আমি যাদের সাথেই কাজ করি তারা ওই ফিল্ডের লিডার, কোম্পানি হিসেবে লিডার, ইন্ডিভিজুয়ালরাও টপ নচ। ফিউচার লিডার্স নামটা আর যাচ্ছে না। 18 বছরের মাথায় এসে তখন আমি ভাবলাম ইট হ্যাজ টু চেঞ্জ। আর আমিও শিখি অনেকের কাছ থেকে। আমি তো থ্যাংক ইউ জানাবো ডনকে, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড ট্রেনিং বা এরকম নাম, হ্যাঁ। মানে নিজের নামে। ম্যাকিনজি তো হ্যাঁ, করেছে। ওয়ার্ল্ডের বিখ্যাত লোক, তো বিখ্যাত। নিজের নামেই করে। হ্যাঁ। তো আমি একটু লেট এন্ট্রি হলো আমার, কিন্তু I want to learn from everybody. I don't have to have the বাজে কোনো ইগো থাকার দরকার নেই। তো আরেকটা কারণও দেখেছি, আরও দুটো অর্গানাইজেশন দেখলাম ফিউচার সামথিং নিয়েছে, আমাকে দেখে করুক বা নিজের থেকে করুক। এবং কোনো সময় অন্য একটা অর্গানাইজেশনের লোক আমাকে বলে, আপনি এই অর্গানাইজেশনের না, যেটা আমার অর্গানাইজেশনের নাম না, ফিউচার সামথিং এলস। তখন বুঝলাম আমার সময় হয়ে গেছে আমার নিজের নামের অর্গানাইজেশন করতে। এখন যদি অন্য কেউ নাই নেক, বরঞ্চ কেউ যদি বলে ও আপনার না কাজী ফার্মস, আর যদি আমার উত্তরটা না শুনে সে জেনে গেল যে আমারই বোধহয় কাজী ফার্মস, মানে মজা করছি, কিন্তু আমি তো অবশ্যই বলবো না আমার, কিন্তু কিউ দিয়ে আমার কাজী, ওনাদেরটা কে দিয়ে, এটা তো তারও বোঝার কথা। হ্যাঁ, সো এখানে আপনি শুনলে অবাক হবেন, আমি একেবারে ইয়াং ট্রেনার হলেও তাদেরকে সুযোগ দিতে চাই। যেমন এখানে একটা ট্রেনিং করেছিলাম উইমেন্স রিটার্নশিপ প্রোগ্রাম নামের প্রোগ্রামে, যারা কেরিয়ার ব্রেকে আছেন এবং চাকরি ছিল, কোনো কারণে প্রজেক্ট শেষ হয়ে গেছে, আবার নতুন চাকরি হয়নি, কিন্তু ওনারা আমার সাথে কাজ করে ওনারা নিজেরা ট্রেনিং অফার করে, এরকম 2 জন তার টাকাও আর্ন করেছে, কম পরিমাণ, বাট তাদের ফ্যামিলি মেম্বার থেকে নিয়ে এসছে ট্রেনিংয়ে, এরকম হয়েছে। সো এটা হলো ওই লেভেলের কথা বললাম। আরেকটা হচ্ছে, আমি ইনফ্যাক্ট একটা অ্যানাউন্সমেন্টে যাব এনি মান্থ, যে কে আসলে অনেক এক্সপেরিয়েন্স সি লেভেলে কাজ করেছে, এবং আপনারা কাজী কনসালটেন্টের এই উইকেন্ডে হোক অন্য সময় ট্রেনিং করতে চান, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসব। এটা একটা। সেকেন্ড আরেকটা হচ্ছে, আমরা প্রফেশনাল সার্টিফাইড ট্রেনার এটা লঞ্চ করব এনি মান্থ, মেবি বাই ডিসেম্বর। তার মানে ওই প্রোগ্রামের অংশ হিসেবেই আমাদের এই আইএফসির কোর্সটা আসলে ওর ভিতরেও থাকবে। অন টপ অফ দ্যাট উনি একটা ট্রেনিং অফার করবে, মানি আনটিল হি অর শি মেক্স মানি, ফর্মালি ট্রেনিং অফার করা। আমরা হ্যান্ড হোল্ডিং করব, কোচিং করব, মেন্টরিং করব। এই প্রোগ্রাম বাংলাদেশে কোথাও নাই, আরও অনেকে করুক, অসুবিধা নেই, বাট আমরাও করতে যাচ্ছি। এবং এটার সার্টিফিকেশনটা দেশের বাইরে থেকে আসবে, নিউ ইয়র্ক বেসড কোম্পানি থেকে আসবে। তো আমরা কিন্তু এই দেশে, আমার খুব ভালো লাগছে, যেমন ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হয়েছে, সেদিন প্রোগ্রামে গিয়েছিলাম, এত সুন্দর প্রোগ্রাম। আমরা সবাই এত অনেকের কনফিউশন ছিল, আমি যেহেতু বোল্ডের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, এখানে কোনো, ওরা সবাই বোল্ডেই ছিল, কাজ করছে, আলাদা হয়েছে, আলাদা আলাদা কিছু নাই। তো আমরা তো ট্রেনারদের নিয়ে কিছু এখনও করি নাই, ভবিষ্যতে করবো না তা না, এক এক
আমি মালয়েশিয়াতে দেখেছি 4টা ট্রেনার্স অ্যাসোসিয়েশন আছে। আমাদের বাংলাদেশে একসময় দেখবেন এরকম আরও বেশি থাকবে, আরও বেশি মানুষ আমাদের দেশে। অ্যাবসলিউটলি। কনফিউশনের কোনো সুযোগ নাই ভাই, অপরচুনিটি তো ক্রিয়েট করতে হবে মানুষের জন্য, এই আর কি। অফকোর্স। ভাই আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা ট্রেনারের সংখ্যা দেখছি এখন অনেক সীমিত। মালয়েশিয়াতে ভাইয়া যেই পরিমাণ জনসংখ্যা, সেই অনুযায়ী ট্রেনার হচ্ছে অনেক, প্রায় 25 লাখের মতো মেবি। তাই নাকি? আমি জানি না, ইফতি খুব ভালো জানে হ্যাঁ, এটা। হ্যাঁ, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে এত বেশি, কিন্তু আমাদের দেশে ভাইয়া এত ট্রেনার কম কেন? এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি ভাইয়া টিওটির কথা বলেন, আমি নিজেও আপনার আইএফসি টিওটিতে পার্টিসিপেট করেছি। বাংলাদেশের আরও অন্যান্য ট্রেনারদের যে টিওটি আছে, সেটা কি আসলেই আমাদেরকে ট্রেনারদের ট্রেনার হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন করছে? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এত কম কেন? আপনি দেখবেন আমাদের দেশে উদ্যোক্তা হওয়াকে খুব অনেক বছর ধরে খুবই নেগলেক্ট করা হয়েছে। নেগলেক্ট করা হয়েছে। মানে পাশ করার কয়েক বছরের মধ্যে বা পাশ করেই, অথচ উন্নত বিশ্বে এগুলো কমপ্লিটলি ভিন্ন। আচ্ছা, ঠিক আছে। তার মানে ট্রেনার হওয়া মানে তো আসলে উদ্যোক্তা হওয়া। মানে এবং এটাও সত্যি যে প্রথমে যে হবে তার তো এমনি তো কাজ কম পাওয়া। আমি এত কিছু করার পরেও কিন্তু বললাম আমার স্টোরিটা, তো আমি কিন্তু খুব লজিক্যালি বলবো এটা অ্যাট্রাক্টেড কেউ হতে পারছে না। কিন্তু এই যে একটা ঢাকা পডকাস্ট, কেউ কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, কম্পিটেন্সি সেন্ট্রাল, এরকম যে অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তার মধ্যে তো শুভাশিস মাশাল্লাহ অ্যাওয়ার্ডও পেয়ে গেল, জি, ভালো করছে, এত চমৎকার কাজ করছেন। তা আমার মনে হয় ট্রেনার হওয়ার একটা বড় প্রি কন্ডিশন কিন্তু কন্টেন্ট ইজ কিং। তো এই ম্যাটেরিয়াল বা ব্র্যান্ডিং নিজেকে করা কিন্তু খুব জরুরি। সো সেই জন্য আমি বলবো যে তার সেই পুরনো গল্প প্যাশনটা থাকলো, এবং পাশাপাশি এই টিউটি বা ওই যে কারোর সাথে মেন্টরশিপে যাওয়া, প্রোটেজে হওয়া, এইগুলো দরকার। আর অনেক রকমের টিউটি আছে, দেখেন এক একটা টিউটির এক এক স্ট্রেংথ থাকে। আমি হয়তো অন্যদেরটা এত ডিপলি অ্যানালিসিস করিনি। অন্যান্য ইন্টারন্যাশনাল টিউটি যদি হয়, কারো কারোর ক্ষেত্রে অনেক বছরের অভিজ্ঞতার ফলে কেউ যদি তার টিউটি ডিজাইন করে, আমি বলার কেউ এটা ভালো না, ইম্পসিবল ফর মি। অ্যাবসলিউটলি ভাই। ইনফ্যাক্ট একটা possible একদিকে to say ভালো হয়, anything. একটা আরেকদিকে ভালো হবে। কেউ হয়তো 2-3টে টিউটি করুক, আর কে না করেছে, একটা গ্লোবাল একটা লোকাল। হ্যাঁ, আমি কিন্তু এনকারেজ করবো ভাইয়া। কাজী ভাই, রিলেটেড আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যেহেতু টিউটির কথা আসছিল, প্লাস হচ্ছে মানে ধরেন আমি কয়েকটা টিউটি করেছি, মানে ওয়ান অফ টিউটি ওয়াজ ফ্রম পর্তুগাল, লাইক ফর সিচুয়েশনাল লিডারশিপ। তো আসলে মানে এই যে আপনি বললেন যে মাল্টিপল টিউটি, লাইক কম্পেয়ার টু লাইক সিঙ্গেল টিউটি, এটাকে আপনি কিভাবে দেখবেন, কিংবা এটা কি আসলে রিলেটেড উইথ দ্য অ্যাকচুয়াল ট্রেনিং, যে সিচুয়েশন লিডারশিপের উপর টিউটিটা একরকম হবে, কিংবা আপনি যে ফিনিক্স লিডারশিপ করাচ্ছেন ওইটার টিউটিটা আরেক রকম হবে, কারেক্ট, কমিউনিকেশনের যখন আমি করাবো টিউটি তখন আরেক রকম হবে, এই সম্বন্ধে যদি একটু কাইন্ডলি বলেন। ভালো বললেন, খুব ভালো বললেন। দুইটা ব্রড ডিভিশন আছে টিউটির মধ্যে। অনেক সময় টিউটি বলে, আবার টিটিটি বলে, যদিও ইন্টারচেঞ্জেবলি ইউজড হয়। যাক, একটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি কিভাবে করবে সেটা টিউটি, তাই না, যেটা আপনি পর্তুগালে করেছেন। তার মানে ওই যে সিচুয়েশনাল লিডারশিপের আপনি যে মাস্টার ট্রেনার, হ্যাঁ, যেভাবে আপনার সাথে আমার পরিচয়, আমি আপনাকে আগে you. নক করেছি যে আরে ভাইয়া আমি কিভাবে শিখতে পারি এই জিনিসটা। Right. তো আরেকটা হচ্ছে ফ্যাসিলিটেশন টিউটি, মানে ইরেসপেক্টিভ অফ টপিক, হাউ আর ইউ গোয়িং টু ট্রেন your attendees, participants, learners. তার মানে এই দুটো ডিভিশন। তো আমি বলবো যে টিউটি বললে আমরা সাধারণত বুঝি কিন্তু রেগুলারটা, যে কীভাবে ফ্যাসিলিটেশন করব ওটা, এবং সেখানটায় আগে দরকার। কারণ আপনি তো কন্টেন্টের টিউটিও করেন, কিন্তু ফ্যাসিলিটেশনটা যদি দুটোই যদি একই জায়গায় করা কিন্তু কঠিন আছে। কারণ ওই জায়গায় হলো তারা কন্টেন্টকে ডেলিভারি করবে কিভাবে, এবং তার প্রি কন্ডিশনটা একটু চায় যে ফাউন্ডেশনটা যেন অলরেডি থাকে। রাইট 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 রাইট, অ্যাবসলিউটলি। আমিও মাল্টিপল টিউটি নিয়েছি। যেমন ধরুন নিয়েছি ফার্স্ট ফিলিপিন্সের একজন এড কানেলা, যিনি কিনা পোলিওর কারণে তার দুটো পাই কিন্তু কর্মক্ষম নয়, পা দিয়ে হাঁটেন না উনি, কিন্তু এই পার্সন উইথ ডিসেবিলিটি
আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। মানুষটা আমার দেখা সবচাইতে, সামনাসামনি যাদেরকে দেখেছি, সবচাইতে বড় ট্রেনার। ক্যান ইউ বিলিভ? ক্রাচের উপরে, যে বুঝেই বললাম, আপনারা সার্চ করলে দেখবেন এড কানেলা, কানেলা। CANELA, এখনও পৃথিবীতে কাজ করে বেড়াচ্ছে উনি। তো ওনার সাথে আমি 15 দিনের টিউটি করেছি। ক্যান ইউ বিলিভ? সে আমলে এগুলো সম্ভবত 1997-এ 15 GIZ এর টাকায় অবশ্যই। আমি অনেক আরও 15 জনকে নিয়ে এসেছি বিভিন্ন ফিল্ড থেকে, কেউ IB এর টিচার, কেউ নর্থ সাউথের টিচার, আরও অনেকে করেছে। তো তারপরে আমরা কিন্তু এন্টারপ্রেনারশিপ ট্রেনিংটায় নামি। ওটা আবার এন্টারপ্রেনারশিপ ট্রেনিংয়ের ছিল, কিন্তু অন্যান্যগুলো এতদিন যেহেতু ছিল, বোথ ছিল, কন্টেন্টও আবার প্রসেসও। এই দুটোই যখন হয়, ওই যে আমি ডিবেটের জগতেও ছিলাম, তো মানে অ্যাজ এ অ্যাডজুডিকেটর বিভিন্ন দেশে গিয়ে ডিবেট করেছি নর্থ সাউথের টিমকে নিয়ে। ওরা বলে ম্যাটার আর ম্যানার। ম্যাটার মানে হলো কন্টেন্ট, আর ম্যানার মানে হাউ ইউ ডেলিভার দ্য কন্টেন্ট। অ্যাপ্রোচটাকে রাইট, ডেলিভারিটা আর কিরকম। পরবর্তীতে কি এই যে কোচিংয়ের উপরে টিউটি করা, তারপরে আপনার যেহেতু আমাকে ডেলিভার করতে হবে, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু করা হয়েছে। ভাইয়া, ট্রেনিংয়ের বিষয় নিয়ে একটা কথা আসে অনেক সময়, যারা হচ্ছে, যেমন আমিও খুব ছোট পরিসরে ট্রেনিং করাচ্ছি। যখন আমি ট্রেনিং শুরু করতে গেলাম, কোনো কিছু ছোট না, এটা বলবেন না। থ্যাংক ইউ, ওই মানুষগুলোর জন্য আপনিই কিন্তু তাদের জীবনের পরিবর্তনের সহায়ক। জি জি। তো আমি যাদের কাছ থেকে মেন্টরশিপ পেয়েছি, ওনারা সবসময় বলতো যে সাদিফ ভাই, আপনি একটা নিশ চুজ করেন, আপনি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে আপনার কোনটা হচ্ছে আপনি ভালো পারেন। যেমন আমি আমার লাইফে প্রায় 11 বছর চাকরি করেছি, আপনি কোনটা নিয়ে চাকরি করেছেন? তো আমি দেখলাম যে আমি সেলসে চাকরি করেছি, মার্কেটিংয়ে চাকরি করেছি। তখন আমাকে ওনারা বললেন, বা যেটা আমি মেন্টরশিপ পেলাম, যে আপনি এই রিলেটেড কাজ করেছেন, আপনি হয়তো এই জিনিসটা ভালো জানবেন, আপনি একটু চিন্তা করেন। তো পরে দেখলাম আসলে আমি হয়তো সেলসটা ভালো বুঝি, মার্কেটিংটা ভালো বুঝি, এই নিয়ে ট্রেনিং শুরু করলাম। পরে একটা সময় আমি রিয়ালাইজ করলাম যে না, PhD করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুটো প্রশ্ন আমার আসলে কানেক্টেড। একটা হচ্ছে যে আমরা কি আসলে নিশ, আমি ট্রেনার, আমি সেলস ট্রেনার, আমি মার্কেটিংয়ের ট্রেনার, বা আমি আমাদের আসাদ ভাই যেমন হচ্ছেন সিচুয়েশনাল লিডারশিপের একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনার, আমি এই বিষয়ে সিচুয়েশনাল লিডারশিপের সার্টিফাইড, আমি এটা নিয়ে শুধু ট্রেনিং করাবো, এই টপিকটা কীভাবে চুজ করবো, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে কি আমার তাই ওই স্পেসিফিক বিষয়ের উপর PhD করা উচিত, এবং PhDটা কি অবশ্যই দেশের বাইরে হওয়া উচিত কিনা? কারণ এটাও একটা ম্যাটার করে আমার কাছে মনে হচ্ছে, যে উনি PhD করেছেন, এটা কি ফরেন কান্ট্রি কিনা, এবং সেটা ইউরোপ থেকে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতে। থ্যাংক ইউ সাদি ফর ইউর কোয়েশ্চেন্স। প্রথমে হলো নিশ, অবশ্যই আমি নিশের পক্ষে, কারণ অন্য সবার মাধ্যমে ভ্যানিলা হয়ে গেলে একটু বিপদই আছে। আমাদের সময় তখনও ছিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন আমি বলবো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিশ। কারণ এবং সেই নিশটা যদি এমন হয় যে অন্যরা খুব একটা ওই জায়গায় করছে না, আপনি কিন্তু ইজিলি সোকল নাম্বার 1 হয়ে যেতে পারেন ওই জায়গায়, টপ হয়ে যেতে পারেন ওই জায়গায় ইজিলি। অথচ অন্য জায়গায় বলতে গেলে কিন্তু অনেক ট্রেনারের মাঝে আপনি হারিয়ে যাবেন। আমি যখন ট্রেনিংয়ে আসলাম, ওটাও ছিল আমি একটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে টিচিং থেকে ট্রেনিংয়ে চলে এসেছি, এবং আমি দেখলাম 2-3 বছরের মধ্যে আমি একটা প্রফেশন দাঁড়া করিয়ে ফেললাম নিজের জন্য, এবং প্রচুর মানুষ কথা বলছে যে আরে আপনার কীভাবে আপনার মতো ট্রেনার হতে পারি। আমি 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 আসলে পাগলের মতোই এরকম একটা জব এবং একটা লাইফস্টাইল ছেড়ে দিয়ে, মানে প্যাশন থাকলে যেটা হয়, কিন্তু এই ক্ষেত্রে খুব প্ল্যানভাবেই করতে হবে। যেমন ইফতি কি বলবে জানি না, ইফতির সাথে আমার একটা কনভারসেশন মনে করে, স্যার আমি উনি কেন জানি আমার স্যার বলে, আমি তো কোনো আমার স্টুডেন্ট না, বাট কাজী ভাই বললেও পারে, বাট আমি বললাম ইফতি সেলস লিডারশিপ ট্রেনার, এইটা বোধহয় লিডারশিপ অ্যান্ড
কিন্তু বাস্তবতা হলে আমরা কিন্তু সব ট্রেনিংই করব। শুরুতে কিন্তু ইনকামের জন্য ইউ হ্যাভ টু ডু অলমোস্ট এনি ট্রেনিং, যেটা সম্ভব করা। এনি বলতে হার্ড স্কিলে যে কোনো জায়গায় যাওয়া যাবে না, সফট স্কিলে তো মোটামুটি যে কোনো টপিক পড়াশোনা করে, আজকাল চ্যাট জিপিটির কারণে তো আরও অ্যামেজিং সব ঘটনা ঘটছে হয়ে গাইডেন্সের গেছে জন্য। অনেক কিছু। তো নিশ উড রিয়েলি বি মাই থিং। একদম আমি কোনো কনফিউশন রাখবো না এখানে, তাহলে ভুল হয়ে যাবে যে আমি এটা করি। যদি 10টাও করি, 3টার চেয়ে বেশি যেন না লিখি, এটা আমার একটা সাজেশন। এবং তাও ইন অর্ডার অফ যেটা বলছেন আপনি মূলত। যেমন আমি কি করেছি, লিডারশিপ ট্রেনার, আসলে কিন্তু প্রচুর টিম বিল্ডিংয়ের কাজ করি। আর লিডারশিপ ট্রেনারটা আমারও নেওয়া হচ্ছে বিগ পিকচার দেখার, ওর ভিতরে বাকিগুলো চলে আসে। আর মনে মনে হচ্ছে দেখলে কোন একটা টপিক নিলে বাকি সবগুলো আসবে। আবার লিডারশিপ নেওয়াতে অনেক ভুলও হয়েছে আরও আগে, এখন আর ফিল করছি না ও না উনি তো লিডারশিপ ট্রেনার, তাহলে উনি কমিউনিকেশন কোর্স দিলাম না, আমার কিন্তু একটা অপরচুনিটি মিস হয়ে গেল। অথচ লিডাররা কিন্তু হ্যাভ টু বি ভেরি গুড, ক্যারিজম্যাটিক হোক, আর কম্পেলিং ভিশন দিতে হয়, সেই ধরনের কমিউনিকেটর হতে হয়। তো এরকম। আর পিএইচডির ব্যাপারটা আমি ঠিক দ্বিমত পোষণ করব। আপনি যদি পৃথিবীর যত ট্রেনার দেখেন, ট্রেনার হওয়ার ক্ষেত্রে নাথিং টু ডু উইথ ইট। ইনফ্যাক্ট সামটাইমস নেগেটিভ হতে পারে, কেউ না জানলে যে উনি ভালো ট্রেনার, উনি পিএইচডি দিতে পারে, একাডেমিক হয়ে যেতে পারে। আমি কিন্তু এটা বলবো। কিন্তু যে অলরেডি এস্টাবলিশ, তারপর যেমন ইফতির কথা বলি, মালয়েশিয়া থেকে অত্যন্ত ভালো ইউনিভার্সিটি থেকে PhD করছেন, তো সেটা ইউনিভার্সিটি তার মানে হ্যাঁ পুত্রা শুনলাম, মানে আমিও ভর্তি হয়েছিলাম ওর আগের বছর, কিন্তু আমার এমন কাজের প্রেশার, পরে আমি ভাবলাম যে আসলে আর পারবো না। সব কিছু কিন্তু সাকসেসফুল না। দেখেন, আই এম হ্যাপিলি অ্যাকসেপ্টেড যে আমি এতগুলো কাজ করে, আবার কিন্তু আমি থেকে অ্যাপ্রিসিয়েট করি যে সে এত কাজ করেও কত হার্ডওয়ার্কিং, কত ব্রিলিয়ান্ট সে, আমাকে বলতে হবে। সে আমারও আপনার একটা ব্যাচমেট, আমরা দুজনে একসাথে পিসিসি করছি আইছি। ও ইয়েস, ওয়ান্ডারফুল, পিসিসি কোর্স করছেন। না, আপনার ওই কথাটা যে সেলস লিডারশিপ, সেলস লিডারশিপ, সে কিন্তু সেলস লিডারশিপ উপরে নিশ মার্কেট ক্রিয়েট করেছে, ইটস প্রিটি গুড। অ্যাপ্রোচ করেছিল, আমি একই প্রশ্ন করেছিল, আই রিমেম্বার ইট, আই ডোন্ট থিঙ্ক হি উইল ডিনাই ইট। তো এরকম আমি তাই বলি। কিন্তু এখন কি সে লিডারশিপ ট্রেনিং করে না, লিডারশিপই করে, আর অনেক কিছু করবে। কিন্তু আবার তার কোর্স, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ফাটাফাটি সেলসে, 15 বছর কাজ করেছে ফার্মাসিউটিক্যালসে, আর তারপরে সে পড়াশোনা করছে, সে হার্ভার্ড বিজনেস স্কুলের রিভিউর আর্টিকেল হোক, এত এআই নিয়ে এই যে মালয়েশিয়া কোর্স, তারপর নিজেকে অনেক তৈরি করে ফেলছে। হ্যাঁ, এবং তারাও আমাদেরকে দেখছে সবসময়, যেটা আমি আরেকজনকে দেখছি, এভাবেই তো এগোচ্ছে মানুষ। তো লিডারশিপ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এবং আপনি কিন্তু লিডারশিপকে একসময় মানে ধরে এগিয়ে গেছেন, এখন কিন্তু রিসেন্টলি আপনার হচ্ছে খুব, মানে কি বলে, আই উড সে যে খুব বেশি যেটা কথা হচ্ছে আপনার হচ্ছে কি বলে লিডারশিপ, হচ্ছে ফিনিক্স লিডারশিপ, রাইট? তো ফিনিক্স লিডারশিপ সম্বন্ধে যদি আপনি একটু বলেন যে এই ফিনিক্স লিডারশিপটা কি, এবং সেটা আমরা আসলে কিভাবে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। ইনফ্যাক্ট আমার অনেক ছোটোবেলা থেকে যখন ফিনিক্স আইডিয়াটা শুনলাম, যে এমন একটা মিথিক্যাল বার্ড, যেটা আরব্য মিথোলজিতেও আছে, আবার গ্রিক মিথোলজিতে, যে পুরে ছাই হয়ে যায়, হ্যাঁ, আবার সেই ছাই থেকেই আবার উড়াল দিতে পারে, আবার ওই সময় সে আরও বড় উচ্চতায় উঠতে পারে। এটা একটা সাইকেল আর কি। যে তো আমি ভাবলাম যে আমার লাইফেও এরকম অনেক চ্যালেঞ্জ, ওই যে বললাম, অন্য সব পরিবারের পাশাপাশি আমাদের যে নিউক্লিয়ার ফ্যামিলিটা পড়ে গেল যে কারণেই হোক। তো আমি দেখতাম সেই গ্রামেও বিদেশের কাজিন আমাদের এখানে আসতো, আমি খুব তাকাতাম যে সবাই তাদেরকে কত মূল্য দিচ্ছে, মানে কত গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, আর আমার প্রতি কোনো গুরুত্ব নেই, গ্রামে বড় হচ্ছে, বিদেশ থেকে আসছে। হ্যাঁ, বিদেশ থেকে আসছে, আই থিংক মুন্সিগঞ্জ। এবং ওরা কিছু ভাষায়, আমিও ইংরেজি শেখার চেষ্টা করছি, কিন্তু ইংলিশে কথা বলে এইরকম। তখন আমার কিন্তু খুব ইচ্ছে হলো যে আমি এরকম মানে ইংরেজি শিখবো এবং বিদেশে যাব, যেমনি হোক বিদেশে। আমার বাবা একজন সৎ সরকারি কর্মকর্তা ছিলেন, যারা আমার আত্মীয়স্বজন সবাই জানেন। খুব কষ্টে বড় হওয়া আমরা, কল্যাণপুরে, খুব মানে অনেক সাধারণভাবে, প্রচণ্ড সাধারণভাবে বড় হয়েছে আমরা, হ্যাঁ, এরকম মানে অনেকগুলো ভাই বোন। তো সেজন্য
আমার মনে কিন্তু জেদ চাপে যে আমি জিরো থেকে হিরো হব, এরকম কিছু একটা ব্যাপার। হয়তো এই শব্দটা জানতাম না, কিন্তু জানতাম যে এদের মতো হবে। আমার এক কাজিন, ফার্স্ট কাজিন অপু ভাই, তার বাবা আবার ডক্টর ইন ক্যানাডা, তাকে ওখানে নিয়ে গেল, বাংলাদেশে পড়ছিল এক পর্যায় পর্যন্ত। তাই আমি 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 চিন্তা করলাম যে আরে ওনার লাইফ বদলে গেল। বেড়াতে যখন আসলো, মানে দেখি যে উনি শেভ করতেছে, আবার শেভ করার পর জানি কী লাগালো, একটা না দুইটা লাগালো, মানে আমরা যে মানে আমি আমি একদিন করব, অবাক সব কাণ্ড কারখানা। যাই হোক, আমার ভিতরে জেদ যে আমি আমি কিছুটা করব। তো লাইফে কিন্তু এরপরে এরকম এরকম কিন্তু হচ্ছে নানান ব্যাপার, যে সেই বাণিজ্য ক্রেডিট কার্ডের ব্যাপার আসুক। আবার একসময় দেখলাম, খুব রিসেন্টলিও দেখছি, আমার কিন্তু আরেকটা অজানা তথ্য বলি। হঠাৎ 2000 হ্যাঁ 23 সালেই আমার এই বাঁ চোখটার কি বলে যেটা, মানে না না কর্নিয়া নাকি, যে যে গোল গোল যেটা, এটা হচ্ছে কর্নিয়া। হ্যাঁ হ্যাঁ, বলে কর্নিয়া, নাকি? কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়া। এটা আস্তে আস্তে বায়ে চলে যাচ্ছে, একদম সাইডে চলে গেল। তো আমরা কী ব্যাপার, ডাক্তার, আই ডক্টর দেখলাম, এমআরআই করেন। আচ্ছা, আমি এটাকে আবার বলি একটু, না একটু মাঝখানে গ্যাপ হয়েছে তো। হ্যাঁ 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 সো আমি যেটা বলছিলাম যে আমার কিন্তু মানে সব দেখে আমি খুব ইন্সপায়ার্ড। আমার কাজিন, ডিস্টেন্ট রিলেটিভ যারা বিদেশ থেকে আসে, যারা একটু বাংলা আবার ইংরেজিতেও কথা বলে, এগুলো নিয়ে খুবই আমি আমি ইন্সপায়ার্ড। এবং আমাকেও এরকম হতে হবে, কারণ তাহলে আমিও সবার নজরে কাড়বো, এরকম একটা ব্যাপার। তো সেটা আমাকে খুব আর্লি অন আমার লাইফে কিন্তু একটা হিট করে। কিন্তু একটা ঘটনা খুব ইন্টারেস্টিং, আপনারা অবাক হবেন, যেটা অনেকেই জানে না। ফ্যামিলিতে কিন্তু আমি একটা ইংরেজি নামে পরিচিত। আমার ওয়াইফ বলেন, আমার ফুল ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমাকে কখনোই কাজী বলে ডাকে না। কাজী তো বংশ নাম। আমার নাম মাহমুদ, এইভাবে বলে কাজী মাহমুদ আহমেদ, কিন্তু সেটাও কেউ জানে না। কাজী এম আহমেদ লুকিয়ে রেখেছি, আহমেদই জানি। কিন্তু মানুষ যেটা জানে সেটা নামটা বলছি। ঘটনাটা এরকম, আমার চাচা, যিনি ফর্মার অ্যাম্বাসেডর ছিলেন ইস্ট জার্মানির, ব্যারিস্টার আহমেদ কামাল, ওনার বাসায় আমার বাবা মা আর আমি একসময় যাই, হ্যাঁ বেড়াতে যাই। তো সেখানে বেড়াতে গিয়ে ওনারা গল্প করছে, আমি লনে ওনার ওনার বাসার সামনে যে উনি আবার বোটানিস্ট ছিলেন, অনেক ধরনের ফুল, গাছ ছিল, হ্যাঁ। কসমস, এটা সে সূর্যমুখী, সে Orchid, আমলে, হ্যাঁ। হ্যাঁ এরকম এরকম ছিল। তা আমি বেরোয় দেখতেছি এত সুন্দর, বাহ! হঠাৎ চোখে পড়লো একটু দূরে একটা হোয়াইট ছেলে। জীবনেও আমি সামনাসামনি দেখি নাই, গ্রামে বড় হচ্ছে তো, এমনি ছবিতে দেখেছি। তো আমি অবাক হলাম, জানি ইটস লাইক একটা মানে অন্য একটা প্রাণী দেখার মতো, মানুষ না আর কি, এরকম। তো আমি তাকিয়ে থাকলাম, ও তাকিয়ে থাকলো। তারপরে আমি বুঝলাম ওর চেয়ে বোধহয় আমি কয়েক ইঞ্চি লম্বা, মানে ও আমার চেয়ে একটু ছোটো। তখন আমার একটু সাহস পেয়ে আমি একটু ভয় দেখালাম, এরকম করলাম, ও একটু এরকম করলো। তারপর আর একটু এগিয়ে এসে যখন ভয় দেখাতে গেলাম, ও কেঁদে দিল। তখন হঠাৎ শুনি উপর থেকে, দোতলা তো, ওই জানলা থেকে বলতেছে, বারান্দা থেকে বলছে, ওর মা দৌড়ে আসা শুরু করলো আর বলল, মাইকেল। এটা শুনেছি। বাই দ্যাট টাইম আমি এতটুকু জানি, মাইকেল কলিন্স ওই শব্দগুলো জানি, যে নীল আর্মস্ট্রং মুখস্থ করে না, গ্রামের স্কুলে পড়ি, মাইকেল 3-তে জ্যাকসন। পড়ি কিনা 4-এ পড়ি কিনা আমার ঠিক খেয়াল নেই। তো আমি না এমন ভয় পেলাম, দৌড়ে ভিতরে ঢুকে বাথরুমে ঢুকে গেছে। আর বাথরুমে তো বোঝেনি, আমি শুধু চিনি ছিটকিরি। এখন দেখেছি বন্ধ করে কীভাবে, কত রকম, ওগুলো তো জানি না এখন যেভাবে ইউজ করতে পারি। তো আমি ভাবলাম আজকে আমার কপালে খারাপই আছে, আমি কেনই বা ভয় দেখাতে গেলাম, আরও কেঁদে দিল। আর অন্য গ্রহের মানুষ, মানে এরা অন্য গ্রহের মানুষ, সাদা চামড়া মানে এলো মাই গড, অন্য জিনিস। তো লং স্টোরি শর্ট, আমি সেদিন বাসায় ফিরে অদ্ভুত একটা কাজ করলাম। আমার আম্মা আমাকে লোকমা দিয়ে এরকম করে খাওয়াতো। এটা হচ্ছে তোর বড় চাচা, মানে যা বললে খাই, এটা হচ্ছে আমাদের ওই বড় আম গাছটা, কোনটা আগে খাবা, এটা না ওইটা, করেন এরকম, যাই না, মারা জানেন এরকম করে খাওয়াতো আগের যুগে। এখন তো মোবাইল ফোন দিয়ে খাওয়ায় আর কি, ওটা আরও খারাপ মনে করছি আমি। হ্যাঁ, তো আমি বললাম কি, আম্মা আপনি বলেন মাইকেল খাও। মাইকেল, এটা তো খ্রিস্টান নাম, কে মাইকেল? আমি কিছু, আমার নাম আজকে থেকে মাইকেল। কী বলিস? কিন্তু আমি খাবো না, তুমি যদি না বলো। তুমি না, আপনি যদি না বলেন। হ্যাঁ, তারপরে
আম্মা বললো মাইকেল খা। আমি পুরো তাড়াতাড়ি খেয়ে আর কিচ্ছু বলতে না, আম্মাও খুশি। কিন্তু পরের দিন আমরা কিন্তু গ্রামে চলে যাই বা এরপরে, তার পরের দিন সকালবেলা শীতকাল সেই সময় অবশ্যই মুড়ির উপরে আমরা গ্রামে বলি ওই যে খেজুরের রস একটু গরম দিতে তার লাল হয়, হ্যাঁ, গ্রামের ভাষায় বলতাম তোয়াগ, আমি জানি না কোন জেলায় কী বলে, মুড়ির উপর এরকম দেওয়া আম্মা খুব সুন্দর করে বানায়। তো আমি ওদিকে রৌদ্রে ঘাটলার পাশে রৌদ্র আসছে, দাঁড়িয়েছি, একটু পর নাস্তা খাবো মুড়ি আর এটা দিয়ে। তো আমাকে ডাকলো আমার আম্মা, আমার আগের ডাক নামে, বলছি না। তো আমি না কোনো তাকাচ্ছি না ফিরিয়ে, আমার মনে পড়েছে যে রে ওর নাম না মাইকেল। আমার বলছে মাইকেল, জি আম্মা। তখন থেকে শুরু। অবাক, আমি এখন অবাক হয়েছি, আমি এরকম একটা কাণ্ড করছি এই বয়সে। তখন আমি স্কুলে গেলাম, হ্যাঁ ক্লাস 4-এ স্কুলে গেলাম, ক্লাস 4-5। তো সবচেয়ে কঠিন হলো ফেলো ক্লাসমেটদেরকে রাজি করানো। মাইকেল বলে ডাকে। পুরো বড় বড় প্রশ্নই আসে না, ফির কী করছে, পাগল নাকি। তারপরে আম্মার কাছ থেকে 1 টাকা নিলাম, তখন 5 পয়সা করে একটা ওই আচার এরকম করে দিয়ে দেয় কাগজের মধ্যে, হ্যাঁ। তো 20টা হয় কিন্তু 5 পয়সা আর 1 টাকায়, হ্যাঁ, এরকম 20টা হতো, আমার মনে আছে। আমি ওখানে দাঁড়ায় বললাম কি, যে আমাকে মাইকেল বলবে আমি বলে দেবো, আপনি তারা আচার দেবেন। সেই সময় ফ্রি আমি ফ্রি খাবে তারা। আমি এখন নিজে অবাক হই, কী সব করতাম। তো যাই হোক, এভার সিন্স আই এম অ্যাকচুয়ালি মাইকেল। ইভেন বিদেশেও আমি যখন পড়তাম জাপানে, সবার আমি আমার নাম মাইকেলই বলেছি, সহজ মনে রাখার জন্য। কাজী, দে নো মি অ্যাজ মাইকেল, টিচার্স, ফেলো স্টুডেন্টস, হ্যাঁ, ইত্যাদি। সো আমি অন্যদিকে চলে গেলাম, একটু লম্বা হচ্ছে, কিন্তু ফিনিক্সটা আসলে এই জন্য এত সিম্পলভাবে বড় হচ্ছি। তারপরে যে বললাম, আমার এক সময় আমি দেখলাম কি, অ্যাজ রিসেন্টলি অ্যাজ 2023 সালে আমার চোখের মনিটা আস্তে আস্তে একটু বাইরের দিকে চলে যাচ্ছে। আরে ডাক্তারের কাছে গেলাম, বললো যে আপনি এমআরআই করেন। আমি এমআরআই করবো কেন, না করেন। পরে দেখলাম পিটিউটারি গ্ল্যান্ডের নিচে একটা 2 ইঞ্চি পরিমাণ ব্রেন টিউমার হয়েছে আল্লাহ, আমার। অনেকেই জানেন না। তো আমি তো ভয় পাওয়া স্বাভাবিক, এবং তারপরে ডাক্তারের সাথে আলাপ করলাম। ফর্চুনেটলি আমার দুলাভাই হচ্ছে ডক্টর সৈয়দ সাইদ আহমেদ, ইউনাইটেড হসপিটালের, উনি হচ্ছে মানে সার্জন আর কি, ব্রেন সার্জারি করেন, প্রিন্সিপাল কনসালটেন্ট বা এটাই বলে। তো এখন আত্মীয়রও করতে পারে না, কিন্তু আমরা দুজনেই সাইন করলাম, অসুবিধা নেই তখন, মানে আর কোনো অসুবিধা নেই। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার ছিলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে হসপিটাল সেখানে ইউকেতে, হ্যাঁ, অনেক কাজ, FRCS ইত্যাদি। তো 28% চান্স ছিল কিন্তু মরে যাওয়ার। আমি পড়েছি যে 20, উনি আমাকে সব সত্য কথাই বলছে, দেখো এটা সার্জারি, এই ডকুমেন্ট, তুমি যদি পড়তে চাও পড়ো, তবে ইয়াং ডক্টররা করলে বেশি রিস্ক আছে। কারণ হলো ব্লাডটা থামাতে হবে সার্জারি পরে, ওই ব্রেন থেকে যদি আবার ব্লাড কোনোভাবে যদি অন্য ব্রেনের অংশেও ছুরি বা ওইটা লেগে যায়, হ্যাঁ, তাহলে থামানো যায় না যখন, তখন আর বাঁচানোর সুযোগ নেই। খুবই সেন্সিটিভ। এইটাই তো, এরকম বেশ কয়েকবার আমার লাইফে কিন্তু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল দুটাতেই হয়েছে। অপারেশনটা কি আপনার হয়েছে? হ্যাঁ, আরে বেঁচে আছি কি রে, ফুল অপারেশন হয়ে 1 মাস রেস্ট নিয়ে কাউকে জানাই নাই। ওর আফগানিস্তানের গল্প যে বললাম, সেখানে প্রথমবার 15 দিন থাকার কথা, 1 সপ্তাহের মাথায় 5 জন তালেবান সুইসাইড বোমার বোম মেরিয়ে ওয়াল উড়ে দিয়ে গ্রিন ভিলেজ নামে, যেখানে আমরা 200 লোক ছিলাম, এর মধ্যে 198 জনই জার্মান হোয়াইট, আমি বাংলাদেশি, আর একজন আমেরিকান, ব্ল্যাক আমেরিকান, আফ্রিকান আমেরিকান যেটা বলবো। তার মানে কি অবস্থা চিন্তা করেন, ওরা ঢুকে গেছে। মাই গুডনেস। আমি যখন তার 1 সপ্তাহ আগে আমি আমেরিকা থেকে ফিরলাম, ওই 5th অ্যাভিনিউর কি বলে অ্যাপলের যেই আইকনিক স্টোর, ওখান থেকে, হ্যাঁ, কিনে ফিরেছি আর কি। সেটা খুব দেখতেছি, ফ্রি আবার 3 মাসের আইটিউনস ফ্রি পাওয়া যায় প্রথম কিনলে আইফোন। এটা কত সালে? 2019, কিছুদিন হ্যাঁ আগে। আমাদেরকে আগেও প্রিপেয়ার করে রেখেছিল আসলে এখানেও। তো আমরা কিন্তু বাংকারে গিয়ে বেঁচে যাই,
আমি একটু শর্ট করছি। তার মানে এই যে আমি যখন বিরাট করে আওয়াজ হলো, কারেন্ট চলে গেল, ফল সিলিং আমার মাথার উপরে পড়লো, হালকা ছিল, মাথায় কোনো ব্যথাও পাই না, হালকা এই যে ধরনের হালকা কিছু পড়লো, ভেঙে টেকে আমার তো ছবিও আছে এগুলো সব। তো আমি তো আজকে আমি মারা যেতে পারি, মারা যাচ্ছে কি, কারণ এটি তো এই সেপ্টেম্বরের 2019 সালের 4 তারিখে কিন্তু CNN, BBC আর মানে আল জাজিরা সবগুলোতে ওই খবরটা দেখিয়েছে। সেপ্টেম্বর হ্যাঁ, সেপ্টেম্বর 4 তারিখ 2019-এর। তার মানে এই যে দুইবার মরে যাচ্ছিলাম, পার্সোনাল চ্যালেঞ্জ আর অনেক কিছু, আমি দেখলাম যে আমার লিডারশিপটা কি। আমার লিডারশিপ হচ্ছে ফিনিক্স লিডারশিপ। প্রত্যেকের কিন্তু আমার যদি সত্যি একজন থট লিডারশিপ, একজন লিডারশিপ গুরু হওয়ার ইচ্ছা আমার, কিন্তু যখন বেঁচে থাকি তো আমাকে কিন্তু নিজস্ব প্রোডাক্ট লাগবে। এখন আমি বেস্ট আইডিয়াগুলো শেয়ার করি, কিন্তু আমার নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আমি দাঁড়া করিয়ে ফেলেছি, সেইটাই হলো ফিনিক্স লিডারশিপ। এটা আমি আর এর চেয়ে বেশি ডিটেলস বলছি না, কিন্তু যারা এই প্রোগ্রামটা করবে, আমি আপনাদের ঢাকা পডকাস্টেই প্রথম পাবলিকলি এভাবে বলছি যে ইট ইজ লিটারালি, ইট ক্যান বি লাইফ চেঞ্জিং। কারণ আই ওয়ান্ট টু অলসো টেক দেম থ্রু আ প্রসেস, যে শুধু এই ট্রেনিং নিলে হবে না, তার ফিনিক্সের যদি এখন থাকে নিচু জায়গায়, সেই ছায়ের জায়গায়, তাহলে কোথায় যেতে চায়। এন্টারপ্রেনারদের জন্য এক ধরনের প্রোগ্রাম, প্রফেশনালদের জন্য আরেক ধরনের প্রোগ্রাম, আর স্টুডেন্টদের জন্য আরেক ধরনের প্রোগ্রাম। তা আমরা 3টে প্রোগ্রাম ডিজাইন করছি। নিশ্চয়ই হয়তো আগামী বছর এটা আসলে লঞ্চিং হবে। আমি বেশ বই আসছে, এইটা হয়তো আপনার ঢাকা পডকাস্টের মাধ্যমে আমি জানাতে পেরে আমি খুব আনন্দিত। আপনি হয়তো প্রশ্নটা না করলে আমার হয়তো বলাও হতো না। আমরা চাই যে সত্যি এটা আমার একটা লাইফ ওয়ার্ক, আর লাইফ টাইমস ওয়ার্ক। আমরা চাই যে আপনি ঢাকা পডকাস্টের অডিয়েন্সদের জন্য জি, যদি এই বই এবং আপনার যে কোর্স আছে ফিনিক্স লিডারশিপ নিয়ে, এখানে যদি আপনি কোনো ডিসকাউন্ট অফার করেন, যে ওকে ঢাকা পডকাস্ট থেকে যারা দেখবে, যারা রেফারেন্স ইউজ করবে, তাদেরকে আমি বইয়ের জন্য এত% ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, এটা অন্য ট্রেনাররা করেছে, সবাই আমি করেছে। হ্যাপিলি তাদের এভিডেন্স দিতে হবে। তাহলে হ্যাঁ। ঢাকা পডকাস্টে গিয়ে দেখবো যে তার নাম আছে ওখানে কিনা, আছে কিনা, লাইক দিয়েছে সে ওখানে কিনা। লাইক দিয়েছে কিনা, কমেন্ট দিয়েছে কিনা। যদি সেই পর্যায়ে হয়, আমি আপনাকে কনফার্ম করছি অ্যাবাউট দ্য বুক যা প্রাইস থাকবে তার 10% ফর শিওর। প্রতিটা কোর্সে 10% ফর শিওর তারা পাবে। Thank you. যদিও very প্রোডাক্ট ইজ ইন দ্য ফিউচার, অনেকে হাসবে, হ্যাঁ। কিন্তু যদি এই বান্দা বেঁচে থাকে, that you will commitment see will be there. what is going to happen. আমি জয়েন করছি, এটা কনফার্ম। Thank you very much. ভাই, একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি এখন, জি। সেটা হচ্ছে আমরা এখন অনেক ট্রেনারকে দেখছি, আপনি তো পায়োনিয়ার, আমাদের ট্রেনিং শিখিয়েছেন। এখন বর্তমান জেনারেশনে বা হচ্ছে যারা মিড জেনারেশনে যারা ট্রেনিং করাচ্ছেন, আমরা কিছু ট্রেনারকে দেখছি যে তারা কর্পোরেট নিয়ে কাজ করছে, শুধুই কর্পোরেট। কিছু ট্রেনারকে দেখছি ম্যাস পিপল নিয়ে কাজ করছে। এখানেও আমার দুটো প্রশ্ন। কর্পোরেট নিয়ে যারা কাজ করছেন, যেহেতু আমি নিজেও কর্পোরেট নিয়ে অনেক কাজ করেছি, অনেকের সাথে কো ফ্যাসিলিটিসের কাজ করেছি, তো আমি দেখি যে সবসময় একটা টেনশনে থাকেন যে আমি ট্রেনিং করিয়ে বের হলাম, হয়তো 20 পিপল ট্রেনিং করলাম, কখনো দেখি যে উনি চান না যে ওইটা ওনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে। উনি ফিল করেন যে আমি যেটা পাবলিশ করি, আমার যেই অল্টারনেটিভ একজন ট্রেনার আছেন, উনি হয়তো আমার কম্পিটিটর আছেন, উনি হয়তো ফোন দিবেন যে আমি শেখ সাদি, আমি ট্রেনিং করাচ্ছি, আমি গত 10 বছর ধরে করাচ্ছি, কিন্তু উনি তো 20 বছর ধরে করাচ্ছেন। তখন হয়তো উনি ফোন দিবেন, শেখ সাদির কাছ থেকে আপনার সেলস ট্রেনিং করালেন, তা আমি তো 20 বছর ধরে করাচ্ছি। এই ভয়ে আমি আমার যে কন্ট্যাক্ট করে বের হলাম, আমি আমার ফেসবুকের ছবি দিচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে ভাই, যারা ম্যাস পিপল নিয়ে করছেন, এখন দেখছি যে তারা এখন 1000, 2000, 3000, 10,000 পার্টিসিপেন্ট করছেন। এই বিষয়ে যদি কিছু বলেন। শিওর। ভালোই, অনেক ডিপে যাচ্ছি আমরা, খারাপ কি? এই ইন্ডাস্ট্রি যেহেতু একজন ধারক বাহক, আমি আমার ওপিনিয়ন যদি ম্যাটার করে, ওয়াই নট। একটা ড্রিম আছে ভাই, আমি এশিয়ার নাম্বার 1 ট্রেনার হতে চাই। ও আলহামদুলিল্লাহ, সো বিট। আজকে আমার দিক থেকে সম্পূর্ণ দোয়া, সাপোর্ট। আমি এনিথিং, মানে যেই বয়সটা আছে, যে ইচ্ছাটা আছে, যে স্কিলটা আমি এখনই দেখতে পাচ্ছি, আর কিছু বললাম না। ইটস অনলি অ্যান্ড প্লিজ জয়েন মাই ফিনিক্স প্রোগ্রাম উইথ দিস আইডিয়া অ্যান্ড ইউ উইল বি দ্যাট ফিনিক্স অ্যান্ড বিকাম এশিয়াস টপ ট্রেনার। আলহামদুলিল্লাহ। সো আমি যদি প্রথম অংশটা নিয়ে বলি, যেটা আপনার প্রশ্ন ছিল যে আমাদের এই কর্পোরেট ট্রেনিংয়ে বা করার পরে আমরা লিখতে চাই না।
আমি প্রথম থেকেই একদম ডে ওয়ান থেকে আই নেভার হ্যাড ইট। এর কারণটা কি জানেন? আমার বড় ভাই যিনি আমেরিকায় থাকেন, কাজী তসলিম আহমেদ, রিডার্স ডাইজেস্ট পড়তেন এবং ওনার ওয়ালে বড় করে, আজকাল যেমন কর্পোরেট সেক্টরের ওয়ালে দেখি না বড় করে কি সুন্দর করে লেখা থাকে, জি। উনি আবার একটা আর্টিস্ট টাইপের ছিলেন। একদম ওই ফন্টে, যেই ফন্টে লেখা ছিল সেই ফন্টে উনি লিখেছিলেন, ডোন্ট কম্পিট উইথ আদার্স, কম্পিট উইথ ইয়োর সেলফ। সেটা কিন্তু আমি এখন 7-8 পড়ে তখন থেকে দেখছি। এখনও কিন্তু হ্যাঁ, একটা মন, এটা বললে মিথ্যা বলা হবে, একটু খারাপ লাগা, হিংসা লাগা, যে ভাষাই বলেন, এনভি করা, হ্যাঁ, থাকবে, হিউম্যান নেচার। কিন্তু তার মানুষের তো দুটোই আছে, আপনার আমার সবার পজিটিভ নেগেটিভ আছে। কিন্তু কতটা কনভিন্স দেখেন, আমি আমার প্রতিটা ট্রেনিং করার পর আপনারা দেখেন আমার ক্লায়েন্টের নাম দেই। এখন এটা একটা ট্রেড অফ, আমার ধারণা। ট্রেড অফটা কীরকম? আমি একটা টপ ক্লায়েন্টের সাথে কাজ করলে যখন আমি নামটা দিই, আমার ব্র্যান্ড ভ্যালুটা ব্র্যান্ডেড হয়, আমি ভ্যালুটা কিন্তু বাড়ে। হ্যাঁ, ভয়টা আছে, ফোন করে। রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, বলেই ফেলতে পারি, বিকাশ। যেই আমি পোস্ট দিলাম, ওনাদের যেই ডিপার্টমেন্ট আমাকে হায়ার করেছে, অনেক কিছু কোষ্ঠী পাথর ওনারা ক্লেম করছেন, তারপর আমাকে অ্যাকসেপ্ট করেছেন। ওনারা বললেন যে ডাইরেক্ট ফোন পেয়েছেন, যে উনি করলে আমরা কি দোষ করছি, এক্স্যাক্ট আপনার ল্যাঙ্গুয়েজ, অবাক হয়ে যাবেন। সো ইট ইজ। তো ওনারা হাসছেন, বলেন যে মানে আর কিছু এর কোনো ভাষা নেই। তখন বলতে হয় আমাদের কোম্পানির যে প্রসেস, সেই সিস্টেমে, কিসের প্রসেস, তাদের নিজেরাই অনেক কিছু প্রসেস তো থাকবেই, সেই প্রসেসের কারণেই তারা এইটা করেছেন। হ্যাঁ, কোথাও আমাকে নিয়েছেন, কোথাও আমাকে নেননি, আরেকজনকে নিয়েছেন। দ্যাটস দ্য রিয়ালিটি। যারা নাম দেন না, সেটা কিন্তু রং না। কারণ আমাকে একজন ট্রেনার, স্বনামধন্য ট্রেনার আমাকে বলেছে যে কাজী, তুমি একজন যাদের সাথে ট্রেনিং করো তার প্রশংসা করো। আই ডোন্ট ডু ইট। আমি শুধু বলি আমার লার্নারদের সাথে আমি এই কাজ করেছি, শেষ। হ্যাঁ, তো দ্যাটস ইট, হোয়াই শুড আই টেল? এখন এটা কিন্তু তার ফিলসফি, হাউ ক্যান আই সে রং? আমার যে আপব্রিঙিং, আমার এখনকার যে ওয়ে, কিন্তু আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি লুজ করবো একদিকে, আরেকজন নিয়ে যাবে, তার মানে আমি বুঝলাম তাহলে আমার কিন্তু স্ট্রেংথ তাহলে একটু কমই। আরেকটা আছে, আমি কোনো ক্লায়েন্টকে 3-4 বার কাজ করার পরে আইদার ক্লায়েন্ট আরেকজনকে নেয়, অথবা একবার কাজ করার পরে আরেকজনকে নেয়, আবার আরেকজনকে। সো আমার আই ডোন্ট সি এনি লস। অনেকেরটা ওটা না দিলাম বলে কি পারলো? নো, ট্রেনিং ভালো না হলে তাকে আরেকবার ডাকবে না, অন্য কাউকে ডাকবে। অথবা তাদের পলিসির পার্টিসিপেন্টরা বলে, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা পরপর আমাকে 5 বার নিয়েছে তাদের টিম বিল্ডিং ওয়ার্কশপে। আমি এখন আমার গেম আর কি করব, 100 জন মানুষ নিয়ে কাজ করি, বড় গেমের কিন্তু কিছু লিমিটেশন থাকে। আমি আবার অল্প একটু শুনলামও, হঠাৎ করে আমি যখন হাজির হয়েছি, ও কাজী ভাই আসছে, গুড। কিন্তু আমি কিন্তু বুঝছি যে একটু নিজেরটা নিজের বুঝতে হয়, এটা বলে সেলফ অ্যাওয়ারনেস। ওনারা কিন্তু কেউ আশা করছিল এবার একটু নতুন কেউ আসবে। হ্যাঁ, এটা কিন্তু দেখেন আমার জন্য পজিটিভ না, কিন্তু আমাকেও বুঝতে হবে। এই কথাটা কেউ বলবে না, বাট আই উড টক লাইক দিস। আমার ভাব দেখানোর কিচ্ছু নাই ভাই। আমি গ্লোবালি এমন সব প্রোগ্রাম করতেছি এখন, আর আমার বলে টোলা লাভ নাই। সো আমার লিমিটেশনটা আমি বলতে পারবো, এই জন্য আপনাদেরকে বলতেছি। তখন আমি সেই দিন প্রোগ্রামের শেষে সবাইকে অ্যানাউন্স করলাম যে আমি এমন কিছু কাজে নেমেছি, এমন কিছু করছি, আমাকে হয়তো তখন আমার বাইরের কাজগুলো শুরু হচ্ছে, পুমার সাথে, ক্যানাডায়, ইউএসএতে, হ্যাঁ, বিভিন্ন দেশে, মালয়েশিয়ায়, মানে 4টা দেশে ঘুরে ঘুরে কাজ। আলহামদুলিল্লাহ, আমি পরে কথা প্রসঙ্গে আসবে। তখন তাদেরকে বললাম কি, আমি হয়তো আপনাদের নেক্সট প্রোগ্রাম থেকে থাকতে পারবো না। দিস দ্য সেকেন্ড ইয়ার আমারই আরেক কলিগকে আমি ডেলিগেট করেছি। ওরা এমন বলেছে, না আপনি এন্ডোর্স করে দেবেন, একজনকে তৈরি করে দেবেন, সে করবে। এখন তার এইবারের এই 16 তারিখেই
উনি কিন্তু এই অক্টোবর মাসের করবে, গত বছরও করেছে দ্বিতীয়বার। আমি আবার শিওর থার্ডবার ফোর্থবার হলে হয় আমাকে চাইবে আবার, যদি একই মানুষ থাকে ওখানে। এটা একটা টপ, প্রচুর বিদেশিও আছে দেশিও আছে মানুষ। এটা সায়েন্স বেসড আইএনজিও ওটা, হ্যাঁ। সো এই আর কি। তো আমি দুটো মানে ট্রেড অফ আছে। আমি মনে করি যারা কনফিডেন্স কম, যদি আমাকে দিয়ে মুখ দিয়ে বলাতেই চান, তাহলে বলবো যাদের কনফিডেন্স কম যে অন্যরা নিয়ে যাবে। হ্যাঁ, আমি তো আমার সাথে কম্পিট করে, আমি ভাবি কি একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এরপরে আরও বেটার ক্লায়েন্টের সাথে কাজ করবো প্রয়োজনে। সুতরাং আই হ্যাভ নাথিং টু লুজ, মানে দ্যাটস হাউ আই থিঙ্ক ভাইয়া। আই থিঙ্ক দ্য অ্যাবান্ডেন্স মাইন্ডসেটটাও ইম্পর্টেন্ট, কারণ অ্যাবান্ডেন্স মাইন্ডসেট হচ্ছে যে পৃথিবীতে সবার জন্য এনাফ আছে, তাই না? আপনি মানে কারণ আপনি তো মার্কেট ক্রিয়েট করছেন, ধরেন আপনি বাংলাদেশ মার্কেট থেকে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে গেছেন, তার মানে ওখানেও কিন্তু ট্রেনিং আছে। অ্যাবসলিউটলি, মানে ব্যাপারটা তো এখানেই লিমিটেড না। একদমই না। আর বাংলাদেশে ধরেন যত ট্রেনার্স আছে, যত কাজ আছে, সেই তুলনায় তো ট্রেনারের সংখ্যাও অনেক কম। সুতরাং ইউ ক্যান ক্রিয়েট নিউ ইন্ডাস্ট্রি, ইউ ক্যান ক্রিয়েট নিউ ট্রেনিং। একদম। আমি যেমন বলি, আমার কিছু ফেলো ট্রেনিং প্রোডাক্ট আছে। আমার এই আইএফসির টিউটি ছাড়া কিন্তু নিজস্ব প্রোডাক্ট এখনও নাই। আর আইএফসি টিউটি তো আমার প্রোডাক্ট না, ওদের প্রোডাক্ট আমি ডেলিভার করছি। চিন্তা করুন, এত বছর ধরে কাজ করছি, আমি শুধু কাস্টমাইজ ট্রেনিং করতে এত আনন্দ পাই, ক্লায়েন্টও আমাকে এত পছন্দ করে, এটার জন্য আমি সো গ্রেটফুল টু দ্যাম। কিন্তু আমি ভাবছি অ্যাজ আই বিকাম সিনিয়র, 60 ক্রস করলাম কিছু মাস আগে, এখন আমি কিন্তু ট্রেনিং কম পেলে খুশি হই, কারণ আমার প্রোডাক্ট তাহলে দাঁড়াবে। মানে আমার একটার পর একটা দেখবেন প্রোডাক্ট দাঁড়াবে, কারণ আমাকে তো আসলে নিজস্ব প্রোডাক্ট নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করব, এটাই চাচ্ছি। এবং আমি এবং আমার পার্টনার্স, আমি এবং আমাদের ট্রেনার্স যাদেরকে ডেভেলপ করব কাজী কনসালটেন্টে, এইটাই কিন্তু ইস্যুটা। ওকে কাজী ভাই, আমি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করব। যেমন আমরা যেটা হয় যে লাইফে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে নিয়ে কাজ করি, এবং ওই স্বপ্নটা কখনো সত্য হয়, আর কখনো সত্য হয় না। তো আপনার লাইফে হয়তো বা আপনি একটা সময় চেয়েছেন যে এই ধরনের একটা লাইফ চেয়েছেন, যে আপনি মানুষকে ট্রান্সফর্ম করবেন, আপনি স্বনামধন্য ট্রেনার হবেন। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে কোন স্বপ্নগুলো আপনার সত্য হয়েছে এবং কেন সত্য হয়েছে, এটার পিছনে আসলে কি ছিল, রহস্যটা কি ছিল? হ্যাঁ, একটা তো স্বপ্ন ছিল যে আমি একজন প্রফেসর হব, স্বনামধন্য প্রফেসর হব, ওই দিকেই কিন্তু চিন্তা করছি। রিকগনিশন থাকবে। যদিও আপনার এটা প্রশ্ন না, কিন্তু আমি বলবো যে ওই প্রশ্নের ওই স্বপ্ন কিন্তু সফল হয়নি। কিন্তু তা থেকে আমি দুঃখিত একদমই না। যেমন পৃথিবীতে বা বাংলাদেশে যদি বলি, এত প্রফেসরস আছেন, এত টিচার আছেন, তার মধ্যে নর্থ সাউথের একটা নিয়ম হলো পিএইচডি না হলে আপনি কিন্তু সিনিয়র লেকচারের পরে আর বড় কিছু হবেন না। আচ্ছা, আমাদের সময় ছিল ইভেন লেকচারের পরেও হবেন না। তার মানে আমি বুঝে গিয়েছিলাম যে আমার মানে আদু ভাই হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, টিচার, আদু ভাই টিচার। তো সুতরাং আমার ওই দিক থেকেও একটা প্রেশার ছিল যে আমি যখন দেখলাম আমার এক স্টুডেন্টই পড়াশোনা করে টিচার হয়ে আসলো, তাহলে বুঝতে তাহলে তো আমার বোধহয় প্রবলেম আছে। তার মানে আমার তো প্রমোশন হচ্ছে না, অন্য আমার ইগোর প্রবলেম না। তাহলে ভাবলাম যে ও এক সময় পিএইচডিও করবে, এবং তাই করেছে। কিন্তু সে প্রফেসর হয়ে যাবে। মানুষের কিন্তু কিছু একটা ঘুরতে হয়, নাহলে টনক নড়ে না। হ্যাঁ, তো আমি সেরকম। তখন কিন্তু আমি যখন দেখলাম বাই দ্য টাইম পজিটিভ রিভিউ, হ্যাঁ নেগেটিভ স্টোরি তো ছিল, ফিনিক্সের জার্নি একটা নিচের দিকে, কিন্তু আমি তখন দ্বিতীয়বার যখন বের হলাম, তখন আবার বেশ কিছু টিচিংয়ের পাশাপাশি ট্রেনিং আবার করতে থাকলাম। তখন নাম্বারটা এমন পেলাম, বুঝলাম যে 1 বছর ধরে যদি কন্টিনিউলি এই নাম্বারে পাই, তাহলে দেখলাম আমি আমার বেতন উঠে আসলো 4 দিনে। ব্যাপারটা এরকমই ছিল। তখন 10,000 টাকা চার্জ করতাম পার ডে। হ্যাঁ, তো এরকম। হ্যাঁ, 2000 তখন 2-3 হবে, 3 বাই দ্যাট টাইম 3 হয়ে গেছে, কারণ ওই যে আবার ফিরে গেছিলাম, আবার বেরোলাম। তো $100 চার্জ হয়েছে। হ্যাঁ, 7,000 টাকা তখন। হ্যাঁ, এরকমও ছিল। হ্যাঁ, তো সব মিলিয়ে
আমি কিন্তু আসলে দেখলাম বাংলাদেশে আমার এইজ গ্রুপের বা কাছাকাছি একজন নারী ট্রেনার, উনি অত্যন্ত সফল এখনও, পারভিন হুদা, আচ্ছা এইচআর এর জগতে একজন মানে গুরু Pioneer লেভেলের বলা যায়। পার্সন, পায়োনিয়ার বলা যায়। পায়োনিয়ার, এবং ওনার কন্টেন্ট, ওনার মেথড, ওনার সেন্স অফ হিউমার, উনিও ইন্টারন্যাশনালি কাজ করেন প্রচুর, আমি যেমন করি। তো আমি বলবো রেফারেন্স পয়েন্ট ছিল, কারণ উনি যখন এগুলো করছে আমি তখন একটা লং টার্ম কনসালটেন্সি নিলাম। ক্যাটালিস্ট নামে একটা অর্গানাইজেশন ছিল একসময়, প্রজেক্ট সুইস কন্ট্যাক্টেরই একটা হ্যাঁ প্রজেক্ট। রাইট রাইট তো ওরা আমাকে বললো কি তুমি জয়েন করো। তাই আমি বললাম যে আমি তো কোথাও জয়েন করব না, আমার একটা স্বাধীনতা, ওই যে ছাড়া গরুর ব্যাপারটা কিন্তু আছে। তো আমি বললাম যে তোমরা আমাকে যাই দিতে চাও, তোমরা আমাকে দিনে $100 দাও। তো হিসাব করে দেখলাম 2 দিন বন্ধ থাকলে কি 24 দিন কাজ করা হয় না, কতদিন, 8 দিন বাদ দিলে 22 দিন, ওই টাকা দাও। তো ওই কন্ট্রাক্টে রাজি হলো ওরাও, কারণ আমাকে তো তাহলে পাবে না, আমি তো এমপ্লয়ি বানাতে চাইলে আমি হব না, নো ম্যাটার হোয়াট। কিন্তু ওদের সাথেই কিন্তু, আর প্রায় আমার মনে আছে 1 বছরের কম সময় হবে, 1 বছরের মতো হবে ওদের সাথে কাজ করলাম। এবং শুনলে একটু হাসবেন, যেই দেখলাম আমার 7 লাখ টাকা জমে গেছে ব্যাংক অ্যাকাউন্টে, মানে বাই দ্য টাইম 2004-এর শেষ দিকে, তখন ভাবলাম যে আমার সময় হয়ে গেছে। তো ওরা তখন ভাবতেছে তুমি 1 বছর এত পারফর্ম করছো, আমাকে পাঠিয়ে দিয়েছে ওরা জেনেভা টু গিভ এ প্রেজেন্টেশন টু আইএলও হেডকোয়ার্টার্সে। আইএলওর লোকই অনেক যায় নাই, কিন্তু আমি কিন্তু জেনেভাতে চলে গেছি। কনসালটেন্ট জেনেভায় গিয়ে প্রেজেন্টেশন দিয়ে কনভিন্স করে আসছে একটা ব্যাপারে এইরকম। তারপর তুমি কেরিয়ার করো এখানে, ডেভেলপমেন্ট সেক্টরে নানান দেশে কাজ করবা। কিন্তু এটা 2 জিনিস, কেউ ভিতরে যখন কারো এন্টারপ্রেনিউরিয়াল জিল থাকে তখন কিন্তু অন্য জিনিস। আমি বললাম যে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমাকে যদি কাজ দাও, ফ্যাসিলিটেশন এই সেই, তখন ওগুলোই দিলাম। আই এম সো গ্রেটফুল টু ক্যাটালিস্ট এবং সেখানকার যারা কলিগরা ছিলেন যারা আমাকে কাজ দিতেন। হ্যাঁ, একজনের নাম ছিল পিটার, একজনের নাম প্রশান্ত। প্রশান্ত ইজ নেপালিজ কিন্তু টপ অফ দ্য গেম, উনি এখন ইন্দোনেশিয়ায়। পিটার রগে ক্যাম্প ওনার নাম। দে বিফ্রেন্ডেড মি ফ্যামিলির মতন, একদম ফ্যামিলি প্রোগ্রামেও জয়েন করতাম, আবার কাজও করতাম। তো সব মিলিয়ে আরেকজন ছিল রোনাল্ড বার্গেইজ। মাই গড, এই 3 জনের মধ্যে বোধহয় আমি নাম্বার 1-এ ওনাকে ফেলবো। উনি আমাকে যখন কনসালটেন্ট হয়ে গেল, নিজের কোম্পানি লঞ্চ করলাম, তখনও বললেন যাকে তোমাকে একটা মাসে তুমি 1 লাখ টাকা পাবা, আমাকে এত ঘন্টার সময় দেবা, খুব কমই সময়। মানে ওইটা আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বলবো। অফিস নিয়ে নিলাম বনানীতে, 18 নম্বর রোডে, এই সেই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আর পিছনে তাকাতে হয়নি। 2005 সালের পর থেকে একবারও আর ক্রেডিট কার্ডের আর অসুবিধা এরকম একটা ব্যাপার। তো সেই কথাটাই যে আমি চেয়েছিলাম, একটু অ্যারোগেন্ট শোনাতে পারে, বাংলাদেশিদের মধ্যে যারাই ছিল, আমি চেয়েছিলাম 3 বছরের মধ্যে আমি নাম্বার 1 হব। ইনফ্যাক্ট আমি শুনেছিলাম সেটা, কারণ বাংলাদেশিদের মধ্যে, কারণ আমি এত খেটেছি। অ্যান্ড আমার ফিল্ডে আমি লিডারশিপ ট্রেনার, এখনও আমাকে অনেক ক্লায়েন্ট কনসিস্টেন্টলি বলে, when it comes to যে সফট স্কিলস ট্রেনিং অ্যান্ড লিডারশিপ স্পেশালি, নো ওয়ান ধারে কাছে নাই। ক্লায়েন্টরা বলে, বাট আমি এখানে একটু অ্যারোগেন্স করলাম আপনাদের সামনে। হ্যাঁ, আপনারা অন্যদের কাছ থেকে শুনবেন। হ্যাঁ, আবার আরেক বিষয়ে, কেউ সাপ্লাই চেনে নাম্বার 1, কেউ হোটেল ম্যানেজমেন্টে নাম্বার 1, হ্যাঁ, কেউ আরেক দিকে যে লার্জ নাম্বারে প্রোগ্রাম করে। হ্যাঁ, একটা প্রশ্ন করেছিলেন, আমি বোধহয় সেই সময়, এখন যদি বলি যে দেখেন এইটাও কিন্তু একটা নিশ আমাদের, মানে কি বলবো, কোচ কাঞ্চন, আমি নাম ধরে কথা বলতে ভাল লাগে, এটা কিছু মনে করেন না, অসম্ভব কি বলবো এনার্জি নিয়ে চমৎকারভাবে কাজ করছে। উনি আমাকে মজা করে বলে, দেখি মানুষ আমাকে অপেক্ষা করতেছে, কখন যেন কি যেন ভুল করছি মনে হয় আমি, উনি আমাকে বলতেছে মজা করে। হ্যাঁ, তো আমি মনে করি ওই মার্কেটটা কিন্তু ট্যাপ করে নাই, অনেকেই করবে। হু নোজ, আমার ফিনিক্স লিডারশিপ নিয়ে ওই একই মার্কেটের আর অনেক আনট্যাপড আর মার্কেট রয়ে গেছে, একই ব্রড মার্কেটে, যারা আমার সাথে কানেক্ট করবে বেটার দেন উইথ অ্যানাদার পারসন।
মানে থিংস আর পসিবল। উনি একটা পায়োনিয়ারিং ওয়ার্ক করে কিন্তু দেখিয়ে দিল, যেটা আবার কোনো মাল্টি লেভেল মার্কেটিং নেগেটিভিটিও নাই, আবার গ্রোথও আছে, আবার যাদের সাথে কথা বলেছি আমি দেখি খুব ভালো রিভিউ দেয়। তো আপনি আর আমার তো হিংসা কেন? হ্যাঁ, সেটাই আমি তো মনে করি we should appreciate এক একটা everyone, হ্যাঁ। আমাদের দেশের মানুষ ডেভেলপ হচ্ছে, Absolutely. স্বপ্ন দেখছে, স্বপ্ন পূরণ হচ্ছে অনেকের। ভাই, দিস ইজ দ্য ওয়ে টু থিঙ্ক। এই অ্যাবান্ডেন্সে ফিরে গেলাম, আপনার যে শব্দটা ইউজ করলেন, অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। ওনারা এক একটা এন্টারপ্রেনার হলে যখন ওদের এমপ্লয়ি হবে তখন আমাকে হায়ার করবে ট্রেনিং করার জন্য। আমি ওনাকে ট্রেনিং না দিয়েছি কি হয়েছে, ওনার কোম্পানির জন্য কাজ করব হ্যাপিলি। এমনি তো উনি তো মানে আনট্যাপড মার্কেট Market কিন্তু নিয়ে নিয়ে কাজ করছে। কাজ হ্যাঁ, করছে, অসাধারণ। এখন আমিও বড় বড় কথা বলতে পারি, যে কেউ বলতে পারে, আনটিল if you do not have a good business model, you will get caught. Society will find it out. So আসলেও একটা ফুল অনেস্টি নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে, মানুষের জীবন পজিটিভভাবে বদলাতে হবে, এইরকম মানুষকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু ওই যে গেট রিচ কুইক, যে কোনো মূল্যে করতে হবে, নাও নাও, এই মূল্যবোধ যেন আমাদেরকে তাড়া করে না বেড়ায়। হ্যাঁ, ভাই, এই ক্ষেত্রে ওই যে প্রশ্নটাতে আবার ফিরে যেতে চাই, যে ট্রেনার হিসেবে ম্যাস পিপল নিয়ে যারা ট্রেনিং করাচ্ছেন বা আমরা ট্রেনিং ফিল্ডটা দেখছি, সেই বিষয়ে আপনার ওপিনিয়ন? এখন দেখেন, আমাদের দেশ তো হিউজ পপুলেশনের দেশ। বিসিএস এর কোন পরীক্ষা নাকি আসছে 19 কোটি, হ্যাঁ, পপুলেশন। যাই হোক, তো এখন আমরা বলবো যে এই দেশের, আমি এখন কিন্তু দিন দিন বেশি ভাবছি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট নিয়ে। হয়তো সামনে দেখবেন ট্রেনার হিসেবে তো কাজ করবই, একটা স্টেডি ফ্লো অফ ইনকাম কার না ভালো লাগে, আর যে কাজটা এত আনন্দের সাথে করতে পারি, এবং হেলথ কোনো ইস্যু নাই, এবং সেন্স অফ হিউমার দিয়ে কলিগরা আমাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয়, আমি নিজে কনসেপচুয়ালাইজ করি, তো এটা চলবে। কিন্তু আমি মনে করছি না আমার আইডেন্টিটি ইজ এ ট্রেনার অর ইভেন ফ্যাসিলিটেটর। আমি এখন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি বলছি। আমি আমাদের আরও কিছু কলিগদের নিয়ে হিউম্যান পোটেনশিয়াল ফাউন্ডেশন লঞ্চ করতে যাচ্ছি একদম এই বছরেই। অনেক কিছুই হচ্ছে, অনেকেরই হবে, আপনার হবে, আমার হবে। তো আমি বলছি যে এই লিমিটেড কিছু কর্পোরেট ট্রেনিং করব, এইটাকে আমার নিজেরই এখন হাস্যকর মনে হচ্ছে। ওয়াই উড আই লিমিট মাই সেলফ হিয়ার? একদম, এটা এইখানে কারাকারি, মারামারি, কয়টা কোম্পানি, প্লিজ সিরিয়াসলি বলছি, কয়টা ব্যাংক, কয়টা কি, বলুন। অ্যাবসলিউটলি, এতদিনও ছিলাম না আসলে অন্ট্রপ্রেনার বললে কিন্তু দিন দিন আবার গ্রো করতে হবে, নাহলে স্মল বিজনেস পার্সন, নাহলে সেলফ এমপ্লয়েড, একা যদি হয়, হ্যাঁ, অনেক টার্ম আছে। কিন্তু আমি এখন অন্ট্রপ্রেনারের মতো ভাবছি। শুধু তাই না, হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজিস্ট আমি বলতে চাই। বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল কীভাবে ডেভেলপ করা যায়, যেমন আমি একটা অর্গানাইজেশন করেছি এনআরবিদের নিয়ে, নাম বন্ড, ব্রিজিং অর্গানাইজেশন উইথ এনআরবিজ ফর ডেভেলপমেন্ট। অক্টোবরেই 2টা সেশন হয়ে গেছে, 3rd সেশন, প্রতি মাসে একটা করে সেশন হচ্ছে, অনলাইনেও হবে। এনআরবিরা বাংলাদেশের জন্য অনেক কিছু করতে চায়, একটা বন্ড ফিল করে, যেন নামটা করেছি এরকম। তাদেরকে এবার কাজে লাগাতে চাই, 1 ঘন্টা 2 ঘন্টা সেশন ইউথদের জন্য, অন্যদের জন্য। কিন্তু অনেক আমার ফেসবুকে বা লিঙ্কডইনে এখনও লিখিনি বোধ হয়, আই এম বিকামিং এ সিরিয়াল সোশ্যাল এন্টারপ্রেনার। আপনার সিরিয়াল কিলারের নাম তো শুনেছেন, মনে হয় না আমি ওই দিকে যাব। কিন্তু সিরিয়াল এন্টারপ্রেনার, ইয়েস, অলরেডি আমি একটার পর একটা করছি, যেন কারো বলতে হবে কি এটা করছি ওইটা করছি, ইয়েস। কোথাও সোশ্যাল মানে হলো, অনেক আগেও করেছি ওদিকে, হ্যাঁ, বোল্ড করে অন্যদের সাথে বোল্ড করেছি, ইজ গোয়িং অন, ক্রিয়েটিং ইম্প্যাক্ট দিন দিন, ফিউচার লিডার্স, অ্যান্ড দেন অফকোর্স কাজী কনসালটেন্ট। ইনফ্যাক্ট আরও একটার পর একটা আসবে। ইনফ্যাক্ট আপনার আগের একটা প্রশ্নের উত্তরে যদি বলি, আমার আরেকটা ইনভাইটেশন যাবে, ডু ইউ ওয়ান্ট টু স্ট্যাবলিশ অ্যান অর্গানাইজেশন একটা নিশ মার্কেটের জন্য, এবং আপনার কোনো একটা বিজনেস প্ল্যান আছে, একটা প্রেজেন্ট করতে চান, কাম মিট কাজী কনসালটেন্টস, অ্যান্ড উই উইল হিয়ার ইউ, উই উইল লিসেন টু ইউ, অ্যান্ড we will even invest you, not at a big amount, but we'll invest you. আমাদের অফিসে যাবে, আপনার অফিস,
হ্যাঁ, আমাদের একটা চমৎকার অফিস আছে গুলশান 2-তে, হ্যাঁ, এবং 3000 স্কোয়ার ফিট। আমরা ওটাকে এখনও অনেক কমই ইউজ করছি বলে আমি মনে করি। Absolutely কিন্তু correct. আমরা কিন্তু একেবারে আমরা বলবো কি ডিসরাপটিভ কিছু করার জন্য নেমেছি, একা নয়, টুগেদার। উইথ টিম। কেউ কেউ আছে খুব একা করবে, এটাও তার স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজি টিমে খেলবো, এবং আমি দিন দিন আস্তে আস্তে সরে যাব যাতে আমি ইন্টারন্যাশনালি খেলতে পারি। অলরেডি মাত্র শুরু হয়েছে, যদি বেঁচে থাকি আরও 10টা বছর ইন্টারন্যাশনালি আমার খেলতে হবে। আমার ফিনিক্স তো এইখানে না, আমার ফিনিক্স তো গ্লোবাল প্লেয়ার হওয়া, অথবা ঠিক উল্টাটা গ্রামে গঞ্জে যাওয়া, দুইটার একটা, বাট নট ঢাকা শহর। এতটুকু বলে রাখলাম, ইট ক্যানট বি। অসাধারণ, অসাধারণ। কাজী ভাই, আমার মনে হয় যে আমরা যদি কথা বলি সেক্ষেত্রে হয়তো আমরা রাত পার হয়ে যাবে, এবং উই লাভ টু হিয়ার ফ্রম ইউ। হয়তো বা আজকের একটা এপিসোডেই শেষ হবে না, আমরা হয়তো বা ভবিষ্যতে অন্য একটা এপিসোড আবার আপনাকে ইনভাইট করব। তো আমাদের যত এপিসোড ছিল এবং যত এপিসোড আছে, এগুলোতে আসলে যারা আসে তারা তাদের সিগনেচার রেখে যায়, অটোগ্রাফ। ওকে, কারণ কোনো এক সময় আমরা অকশন করতে চাই আপনার অটোগ্রাফ দিয়ে, যাতে খুব ভালো দামে বিক্রি করা যায়, যে গ্লোবাল ট্রেনার given the autograph and we will sell in the market. তো কাজী ভাই, এটা হচ্ছে আপনার মাগ, থ্যাংক ইউ এবং ভেরি মাচ। হচ্ছে পেন। আপনি কোনো মেসেজ দিতে পারেন, তারপর আপনার সিগনেচার। আপনার ওই পরে যদি এটা বিক্রি হয় কোনো শেয়ার পাবো কি? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আমি যেমন 10% 10% দিব, 10% দিব। অন দি রেকর্ড থাকলো। হ্যাঁ। ওকে। যে অসাধারণ হয়েছে। কতটুকু সময় হয়েছে তারিক ভাই? টাইম দেখা যাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট কিন্তু হয়েছে কাজী ভাই। ও, নর্মালি আমরা 1 ঘন্টা করি, এটা খুবই ভালো হয়েছে। বোঝাই যাচ্ছিল না যে সময় কিভাবে পার হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ভাই আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আমরা যে অ্যাসেট ভ্যালুয়েশনটা করব এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কারণ আপনার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে ওপর বেস করে এটা করতে হয়। আর আপনার ইন্স্যুরেন্সটা ও প্লিজ, থ্যাংক ইউ কাজী ভাই, ও প্লেন, আমি রেখে দিচ্ছি মাই প্লেজার, মাই ভবিষ্যতের অপশনের জন্য। কাজী ভাই, আপনার কাছে আমার দুটো প্রশ্ন লিটারালি। একটা হচ্ছে যে আমাদের অনেক ট্রেনাররা এখন অনলাইনে ট্রেনিং করাচ্ছেন, এবং আমি বাংলাদেশের বেশ কয়েকজন ট্রেনারকে জানি, আপনি হয়তো জানবেন, তারা বাংলাদেশ, মালয়েশিয়া এবং পশ্চিমবঙ্গে, আমেরিকাতে ট্রেনিং বিক্রি করছেন। এই বিষয়ে দেখুন, আমার সহজ কথা, দেখুন কত ক্রিয়েটিভলি আমরা মার্কেটটাকে বড় করছি। এইটাও আরেক লেভেলের নিশ, যে আমরা যেভাবে ইংরেজি বলি অনেক সময় একটু লেস অ্যাকসেন্টেড আমাদের প্রতিবেশী কিছু দেশের চেয়ে, জি অ্যাকসেন্ট নিউট্রালি ইংলিশ বলতে পারে। এটার জন্য কিন্তু ভালো মার্কেট আছে অ্যাবসলিউটলি বিভিন্ন দেশে। শিওর ভাই। স্পষ্ট করে মানে আমরা যেভাবে কথা বলতে পারি ইংরেজিতেও। সো আমি তারা যে সুযোগটা নিচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত, এবং আমিও এই মার্কেটে কিছু করেছি, কিন্তু ভবিষ্যতে টু ট্যাপ ইন টু দ্যাট অ্যাজ ওয়েল, ওয়াই নট? কারণ আমার ইচ্ছাটা হলো, আমি যেহেতু গ্লোবাল নমেড হওয়ার একটা ইচ্ছা, যে আই ক্যান বি এনিওয়্যার অ্যান্ড ইয়েট বি প্রোডাক্টিভ পার্ট অফ দ্য টাইম। তার মানে অনলাইনেই কিন্তু যেতে হবে। আপনি লক্ষ্য করেছেন আমি অলরেডি অনেক, এই আইএফসি ট্রেনিংটাও কিন্তু পার্ট অফ ইট অনলাইন। সেই জন্য কিন্তু আমার জন্য এটা হিউজ ফ্রিডম। ইভেন কমপ্লিট প্রোগ্রামটা আমি অনলাইন করতে পারবো। অ্যান্ড ইয়াট ফিজিক্যালি আপনার আমার অফিসে আসবেন, আমার অন্য কলিগরা দেখবে। তার মানে ডেলিগেট করে আমি একটা ফ্লেক্সিবল পজিশনে পৌঁছে গেছি। আপনি তো রিসেন্টলি কিছু ইন্টারন্যাশনাল ট্রেনিংও করালেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। শিওর, আমি বলবো আমার জীবনের একটা বড় ঘটনা। এর আগে আমি অনেক দেশের সাথে অনেক দেশে কাজ করছি। ডেনমার্কে গিয়ে ট্রেনিং কন্ট্যাক্ট করেছি, মালয়েশিয়াতে করেছি, কিন্তু বাংলাদেশি পুমা কোম্পানি, যেটা গ্লোবাল ব্র্যান্ড পুমা, তাদের সাথে বাংলাদেশে কাজ করি। দুটো ট্রেনিং করার পরে পুমার সাউথ ইস্ট এশিয়া যে অফিস, সেখানে তাদের একটা মাস্টার ট্রেনার আছে। উনি আমাকে আমার সম্পর্কে জেনে আমার সাথে কথা বলে। ইনফ্যাক্ট একটা টিউটির মতো উনি আমাকে দেয়, যে অ্যাজাইল, হ্যাঁ অ্যাজাইলের উপর কাজ ট্রেনিং একটা দিতে পারবে আমাকে বললো। আমি যে
I'm familiar with agile a little bit, বাট তুমি যদি আমাকে আমি ওকে বলেছিলাম একটু টিওটি করো, এক ধরনের অনলাইনে আমাকে শিখিয়ে দাও, তাহলে পারবো। দেখেন গ্রোথ মাইন্ডসেট কত পাওয়ারফুল। আমি কিন্তু বলতাম না আমি অ্যাজাইলের উপর কাজ করিনি। ওই যে আপনি বললেন না, উই ক্যান অলমোস্ট ডু এনিথিং, সেই ধরনের কনফিডেন্স, সেই ধরনের হার্ডওয়ার্ক, সেই ধরনের মাইন্ডসেট লাগবে, এক্সেপ্ট এখন অঙ্কের ক্যালকুলাসের আর অন্য কিছু তো করা যায় না, করার দরকার নেই। Absolutely. তো ওরা না সত্যি অবাক হয়েছে যে এই লোকটাকে টিউটি দিলাম, ওটাকে আমি পুরো ভিডিও করেছিলাম, আবার ভিডিও করে ওদেরকে পাঠিয়েছি। তখন ওরা বুঝতে পারছে যে ও তো একটা ইন্টারন্যাশনাল ট্রেনার। আসলে সঙ্গে সঙ্গে আমাকে অফার দিল যে তুমি যদি আমাদের এশিয়ার বিভিন্ন দেশে ট্রেনিং করো, বাংলাদেশ থেকে তোমার প্লেন ভাড়া কত হয়, তোমার ফি কত হবে। তো আমি সব পাঠালাম। 2 বছর ওদের একটা, আমি বলবো বোধহয় ওদের একটা প্রোগ্রামই ছিল জি। যেন একজন ইন্টারন্যাশনাল ট্রেনারকে এনগেজ করা। আমি তো গত মার্চে, এই বছর মার্চে শেষ হলো আমার চায়নাতে আমার এই সাইকেলের লাস্ট ট্রেনিং। জি। আমি কিন্তু ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না এরকম ঘুরে ঘুরে প্রায় 8-10 বার আমি কিন্তু কাজ করলাম। এবং টার্কি থেকে শুরু করে জাপান, এইসব জায়গার থেকে মিড লেভেল ম্যানেজার দেওয়া 10-15 বছরের এক্সপিরিয়েন্স, ফ্যান্টাস্টিক সব পিপল। এবং আমারও যে কি প্রিপারেশন নিতে হতো, তারপরে আমাকে আবার ফিডব্যাকও খেয়েছি যে তোমার কিন্তু ওই জায়গাটা ইমপ্রুভ করতে হবে নেক্সট বার, ফ্র্যাঙ্কলি। কারণ 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 এটাই সত্যি যে গ্লোবাল ফিল্ডে গেলে এটা একটা টপ গ্লোবাল মাল্টি টপ ন্যাশনাল। নোচ এনভায়রনমেন্ট বাট পাওয়া যায়। আমার সবচেয়ে ভালো লেগেছিল আমি যখন ফার্স্ট, ওরা 3 দেশে যায়, একই প্রোগ্রাম নিয়ে 3টা দেশে যায়। তো এই প্রোগ্রাম করার পরে যখন ইভ্যালুয়েশন আসলো, ওর নাম মিস্টার লাউ, আমার যে ফেলো, দুজনে মিলে ট্রেনিং করি, জি। ও আমাকে বললো কাজী তুমি শুনলে খুশি হবা, এই প্রথম আমার একজন পার্টনার সহ ট্রেনিং করে 4.9 আসছে 5-এ ইভ্যালুয়েশনে। তখন কি আমার ভালো লাগে না? অবশ্যই। আমাকেও পার্টনার করে 4.9 আসছে, অন দি রেকর্ড বলছি আমি। ওর সাথে সিঙ্গাপুরিয়ান ট্রেনার নিয়েছে, অন্য চায়নার নিয়েছে, অন্য দেশে নিয়েছে, কিন্তু তার মানে আমাকেও ভালো করে প্রিপেয়ার করেছে, আর আমিও খেটেছি আলহামদুলিল্লাহ, ভেরি সাকসেসফুলি। কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। অসাধারণ। প্রাউড অফ আস। আর এর পাশাপাশি আমার আরেকটা বড় অর্জন হলো, আমার এক স্টুডেন্ট ছিল খুব অল্প সময়ের জন্য, ওর নাম হচ্ছে ডক্টর আফজালুর রহমান। সে ক্যানাডায় একটা বড় ফার্ম দিয়েছে, এটার নাম দিয়েছে গ্লোবাল কনফারেন্স অ্যালায়েন্স। সে আমাকে পরপর 2 বছর 2024 সালে নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটনে একটা ছোট কনফারেন্স, বেশি মানুষ না, কিন্তু তারপরও আই গেভ মাই ফিনিক্সের কিনোটটা কিন্তু প্রথম দিয়েছে দেশের চেয়েও দেশের বাইরে, ইন নিউ ইয়র্ক। তারপরে ভ্যাঙ্কুভারে দিলাম, এর 1 সপ্তাহ পরে ওনার কনফারেন্স ওখানে ছিল, ওখানে আবার হিউজ পিপল ছিল। এইভাবে আবার ক্যালগারিতে একটা কলেজ আছে একজন বাংলাদেশি এন্টারপ্রেনারের, সেখানে পরপর 2 বছর, এই বছরও দিলাম, এই জুলাই মাসে, গত বছরও দিলাম। ওনার ফিলিপিন্সের 15 জন এমপ্লয়ি আছে, তাদেরকে ট্রেন করলাম, অল পেইড ওয়ার্ক। আমার কাছে অবাক স্বপ্নের মতো মনে হয়েছে। তো it's just the beginning, I believe, not Absolutely only for me, right. for Bangladeshi trainers. If I can do it, anybody can do it, আমি বলবো। প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ অসাধারণ, ভাই, প্রাউড অফ অসাধারণ। থ্যাংক ইউ ভেরি Best মাচ। কাজী ভাই, লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের পডকাস্টে, সেটা হচ্ছে আমরা আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাই। আপনার বাবা, আপনার মা, কিংবা আপনার ফ্যামিলি, তাদের সম্বন্ধে Of যদি একটু course. বলে। আমি বলবো প্রথমে আমার মা ছিলেন একজন সেইন্ট বলবো। এই জন্য বলবো, যদিও এক পর্যায়ে গিয়ে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে যান পরে, কিন্তু যতদিন উনি সুস্থ ছিলেন, মানে আশেপাশের মানুষরা বলবে উনি বোধহয় 2-3টার বেশি শাড়ি কখনো রাখতেন না। ওনার 3rd or 4th শাড়িটা দিয়ে দিতেন যান নাই আশেপাশের মানুষকে, এই আমাকে বলতে হচ্ছে। তো এই যে অন্যের জন্য কিছু করা, আমাকে যদি কেউ কখনো বলে যে বোল্ড করি, অনেক ভলান্টিয়ারিজম করি, কেন? অনেকেই তো করে না, একদম করে না। টাকা দাও, কাজ করবো, নাহলে করবো, সেটাও ঠিক তার জন্য। কিন্তু আমার মার কাছ থেকে পেয়েছি, আমি সো হ্যাপি, সো প্রাউড। হ্যাপিনেসের যা পড়াশোনা করেছি, একটা জায়গায় বলে অন্যের জন্য যারা সবচেয়ে বেশি করতে পারে তারাই বোধহয় সবচেয়ে সুখী হয়। অনেক আরও আছে, বাট এইটা একটা কোর। আর আমার বাবা, একটা মজার কথা না বললেই নয়,
একটা অ্যাড করে বাংলাদেশে এত নাম করেছে। উনি সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু রিটায়ারমেন্টেরও অনেক পরে গিয়ে হঠাৎ মোস্তফা সরোয়ার ফারুকীর চোখে পড়ে একটা অ্যাড করেন, যে অ্যাডের একটা টার্গেট ছিল, কথা ছিল, লে বাবা নাকে তেল দিয়ে ঘুমা। আপনারা এই প্রশ্ন করতে পারেন জেনে আমি একটা সর্ষে তেলের শিশি নিয়ে এসেছি। অবশ্যই এখানে আমি কাজী কনসালটেন্ট ব্র্যান্ড লিখেছি, আসলে এটা অন্য একটা ব্র্যান্ডের সর্ষে তেলের, ওই নাম বললাম না। সো উনি খুবই নাম করেছিল, যদিও এটা ছিল একটা রিয়েল এস্টেট কোম্পানির অ্যাড, কিন্তু মানুষ আবাল বৃদ্ধ বনিতা এত পছন্দ করেছিল যে এটা কিন্তু অ্যাওয়ার্ড উইনিং অ্যাড হয়েছিল। প্রথম আলো, তারপরে আরও অন্যান্য, উনি দুবাইতে গিয়েছে এই উপলক্ষে, সব কিছু সারা বাংলাদেশ না, জানেন তো ওই এনআরবিরাও তো বাংলাদেশি টেলিভিশন দেখে, আজ থেকে 10 বছর আগ পর্যন্ত এটা দেখানো হতো অনেক অ্যাডটা। তো আমার এক স্টুডেন্টও হয়েছে, লন্ডনেও নাকি মিট করেছে, কিন্তু আমার এক বোন থাকে ইন লন্ডন, আরেক বোন থাকে মেলবোর্ন মানে অস্ট্রেলিয়া, একজন ইংল্যান্ড, এক ভাই থাকে আমেরিকা, আরেক ভাই থাকে কানাডা। আমি শুধু দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড থাকি বাংলাদেশ, বেস্ট ফর মি অ্যান্ড আই মিন ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে আছি। তো ওই গল্পের মতোই যে বলেছিল না, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই কেউ নাই ভাই বোন, কিন্তু এটা তো গল্পের প্রয়োজনে বলতে হয়, কারণ রিয়েল এস্টেটে ইনভেস্ট করে দুবাইয়ের লোকরা। তো ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন, যে আমার বাবা মা অ্যান্ড আমার ওয়াইফ একটা স্বনামধন্য অর্গানাইজেশনে GMHR হিসেবে কাজ করে। একদিকে খুব ভালো যে আমরা একই ফিল্ডে, হয়তো আমার ওয়াইফ যদি ডক্টর হতো হয়তো কথার মিল কম পেতাম, মানে তো এই তো আমার 2 ছেলে, এক ছেলে, বড় ছেলে ক্যানাডায় পাশ করে একটা মাল্টিনেশনাল কোম্পানি, ওই জায়গায় তো আমেরিকান মাল্টিনেশনাল কোম্পানি ইন ক্যানাডা, সেখানে কাজ করছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে, জন্য তারা বিগ একটা কনস্ট্রাকশন কোম্পানিতে সে আছে। আর ছোটো ছেলে ও লেভেল পরীক্ষা দেবে। এই তো মোটামুটি বাবা মাকে হারিয়েছি অনেক বছরই হলো, তো দোয়া করবেন। আজকে আমি সত্যি আনন্দিত যে আমার মতো করে আমি আমার কথাগুলো বলতে পারলাম। হ্যাঁ, আমরা আনন্দিত যে আপনাকে আমাদের অনুষ্ঠানে আনন্দিত নিয়ে আসতে পারার জন্য, এবং অসাধারণ অনেক কথা হলো আজকে, এবং আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং আমার মনে হয় দর্শকরা অনেক কিছু জেনেছে, শিখেছে। থ্যাংক ইউ সো আই মাচ। হোপ সো। Kazi bhai, many thanks for your wonderful time. We learned a lot. It was really achievement for us. Thank you very much from bottom of our heart. থ্যাংক ইউ। তো আজকে আমরা ঢাকা পডকাস্ট এখানে শেষ করছি। কাজী ভাইকে ধন্যবাদ জানিয়ে উনি ওনার মূল্যবান সময় দিয়েছেন। তো আমাদের এই পডকাস্টে আমরা বলবো আপনি একটু মনোযোগ সহকারে বারবার দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে কাজী ভাই অনেক মেসেজ দিয়েছেন যা পরিবর্তন করবে আপনাদের জীবন। থাকুন ঢাকা পডকাস্টের সাথে। আসসালামু আলাইকুম।